এইচএসসি পরীক্ষার শেষ মুহূর্তে ফাইনাল রিভিশনের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ক্লাসে আমরা পড়বো হলো আমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তো জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার অধ্যায়টা কিন্তু খুবই ছোট একটা অধ্যায়, বাট এখান থেকে দেখা যায় প্রতি বছরই এমসিকিউ সিকিউ তোমার সব টাইপের কোশ্চেনই কিন্তু পরীক্ষায় থাকে। তো আজকের ক্লাসে আমরা জটিল সংখ্যা অধ্যায়টা একদম এ টু জেড পড়ে ফেলবো ইনশাল্লাহ, যেটা হচ্ছে আমাদের সামনের এইচএসসি পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমি তোমাদের বিগত সকল বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপগুলো বলে দিব, তুমি কোন টাইপগুলোতে বেশি করে ফোকাস দিবা সেটাও বলে দিব, এবং তারপরে হচ্ছে আমরা একদম চ্যাপ্টারটা এ টু জেড টপিক ওয়াইজ টাইপ ওয়াইজ সবকিছু কভার করে ফেলবো। সো আমি তোমাদের সাথে থাকবো, তোমাদের সবার প্রিয় ফয়সাল ভাইয়া। তো চলো আমরা শুরু করি। তো খেয়াল করো, আমি তোমাদের জন্য ফার্স্ট অফ অল কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দিব, দেন দেখবে একটা সাজেশন দিব তোমাদের। তোমরা সাজেশনটা ফলো করে বাসায় পড়াশোনা করবা, এবং তারপরে আমরা হচ্ছে চ্যাপ্টারটা সম্পূর্ণ এ টু জেড পড়ে ফেলবো। তো খেয়াল করো ভাইয়া, দেখো এখানে হচ্ছে বিগত 7 বছরের 2019 থেকে শুরু করে 2025 পর্যন্ত এই 7 বছরের কোশ্চেনগুলো অ্যানালাইসিস করা আছে। তো আমাদের কিন্তু সিকিউতে মানে সৃজনশীল কোশ্চেনে ক দাগ থাকবে, খ দাগ এবং গ দাগ থাকবে। সো খেয়াল করো, এখানে টাইপ ওয়াইজ একটা টাইপ ক থেকে কতবার আসছে, খ থেকে কতবার আসছে, গ থেকে কতবার আসছে, সবকিছু বলা আছে এখানে। তো খেয়াল করে দেখো, আমি তোমাদের একটু বলে দিব, তোমাদের স্লাইডটা আমি দিয়ে দিব, বাট এখন থেকে একটু ভালো করে মনে রাখো বা জেনে রাখো বিষয়গুলা। তুমি যখন নিজে বাসায় পড়বে যেন তুমি ওই টাইপগুলাতে বেশি করে ফোকাস করতে পারো। তো খেয়াল করো ভাইয়া, দেখো ক দাগের কোশ্চেনের জন্য এই যে মডুলাস আর্গুমেন্ট ক দাগের জন্য খুবই ইম্পর্টেন্ট, ক দাগে অনেকবার আসছে। তারপরে ভাই মূল নির্ণয় সংক্রান্ত টাইপটা দেখো, ক দাগের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন দেখো আমাদের খ দাগ এবং গ দাগের জন্য খেয়াল করো, এটা এই যে আমাদের মান নির্ণয় প্রমাণ সংক্রান্ত ম্যাথগুলা খ দাগ আর গ দাগের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং দেখো সঞ্চার পথের সমীকরণ, এটা হচ্ছে আমাদের খ দাগ এবং গ দাগের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। সো আমি তোমাদের এটা দিয়ে দিব, তোমরা একবার দেখতে পারলে নিজেরাই বুঝতে পারবা যে কোন টপিকটা আমাদের বেশি করে ফোকাস করে পড়তে হবে, বা কোন টপিকটা আমি কিসের জন্য পড়বো। ঠিক আছে, এটা তোমার শেষ মুহূর্তে একটা প্রিসাইজ প্রিপারেশন নিতে অবশ্যই সাহায্য করবে। সো আমি তোমাদের কাজটা একটু সহজ করার জন্য আমি আসলে সকল তোমাদের প্রিভিয়াস বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে এখানে একটা তোমাদের কম্প্যাক্ট সাজেশন দিয়ে দিব। তোমরা যখন পড়বা তখন তোমরা ওই টপিকগুলোকে বেশি করে ফোকাস দিয়ে পড়বা। আমি তোমাদের এই ক্লাসে সকল টপিকে পড়াই দেবো ইনশাল্লাহ, বাট তুমি যখন বাসায় প্র্যাকটিস করবা, তুমি যখন নিজে নিজে প্র্যাকটিস করবা, তখন তুমি এই টাইপগুলো বেশি করে ফোকাস করবা। সবাই অনেক ভালো করে মনোযোগ দিয়ে শুনো। খেয়াল করো, আমাদের ভাই সিকিউ এর ক দাগের জন্য, আচ্ছা দেখো ক দাগের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপ কোনগুলো, বা তুমি কোনগুলাকে সবচেয়ে বেশি ফোকাস দিয়ে পড়বা। ফার্স্ট অফ অল ভাইয়া, ক দাগের জন্য মডুলাস আর্গুমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন মূল নির্ণয় সংক্রান্ত, দেখো মূল নির্ণয়ের মধ্যে আমাদের মূলত বর্গমূল, ঘনমূল, চতুর্মূল এগুলো আছে, বাট স্পেশাল ক দাগের জন্য আসলে বর্গমূল এবং চতুর্মূলটা বেশি আসে ক দাগের জন্য। আচ্ছা, এবং দেখো এ প্লাস আই বি আর পোলার আকারে প্রকাশ। সো এই টপিকগুলা থেকে আমাদের ক দাগে সবচেয়ে বেশি কোশ্চেন আসে। আমরা সকল টপিক পড়বো, কিন্তু এই টপিকগুলা স্পেশালি ক দাগের জন্য বেশি করে ফোকাস দিব, কারণ দেখা যাচ্ছে তুলনামূলক এই টপিকগুলো থেকেই ক দাগের কোশ্চেন সবচেয়ে বেশি আসতেছে। ওকে, এবার আসো ভাইয়া খ দাগ এবং গ দাগের জন্য, মানে 4 নম্বরে যে কোশ্চেন গুলা থাকে, ক দাগে 2 নম্বর, খ দাগে 4, গ দাগে 4। তো খেয়াল করো, খ দাগ এবং গ দাগের জন্য সবচাইতে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সঞ্চার পথের সমীকরণ। সঞ্চার পথের সমীকরণটা প্রায় দেখা যায় প্রতি বছরই গ দাগের কোশ্চেন আসেই। তো তুমি এই টপিকটা একদম ক্লিয়ার রাখবা, যে আমি যেন এখান থেকে কোশ্চেন দিলে কোনোভাবে মিস না করি। ওকে, সো ভাইয়া সঞ্চার পথের সমীকরণ খুবই ইম্পর্টেন্ট। এরপরে আমাদের কিছু মান নির্ণয় এবং প্রমাণ টাইপের ম্যাথ আছে বইয়ে, কিন্তু ঠিক আছে, আমাদের বইয়ে দেখবা লাস্টে কিছু মান নির্ণয় করতে বলে, বা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রুফ করতে বলে। এই টাইপের প্রমাণগুলা কিন্তু পরীক্ষার খ দাগে অনেক আসে। মান নির্ণয় করো, প্রমাণ করো, বিশেষ করে প্রমাণ টাইপের ম্যাথগুলা। সো এই টাইপের ম্যাথগুলা কিন্তু খ দাগের জন্য এবং গ দাগের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং লাস্ট অফ অল এই মূল নির্ণয় সংক্রান্ত টপিক থেকে আমাদের কিন্তু খ দাগ এবং গ দাগে কোশ্চেন আসে। দেখো আমাদের বর্গমূল, ঘনমূল, চতুর্মূল, সরমূল টোটাল 4টা আছে। সরমূলটা অনেক বড়, ওটা ক দাগে আসে না। ক
দাগের জন্য মেইনলি বর্গমূল আর চতুর্মূলটা ইম্পর্টেন্ট, বাট ক দাগে তোমার যে বর্গমূলগুলো আসবে সেগুলো তুমি নর্মাল প্রসিডিউরে খুব সংক্ষেপে করতে পারো, কারণ ক দাগের নাম্বার 2 অনেক বড় করে করা লাগে না। বাট কিছু কিছু বর্গমূল আছে যেগুলো আমাদের মেইন নিয়মে সলভ করতে হয়, যেটা অনেক বড় হয়ে যায়, সো ওগুলা খ দাগে আসতে পারে। আবার ভাইয়া ঘনমূলটা কিন্তু খ দাগের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট এবং সরমূল। সো নর্মালি খ দাগ এবং গ দাগের জন্য বলা যায় বর্গমূল, সরমূল এবং ঘনমূল, এই তিনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এই হলো আমার টোটাল সাজেশন। এগুলো তুমি কি করবা, তুমি যখন নিজে বাসায় প্র্যাকটিস করবা তুমি এই টপিকগুলোকে বেশি করে ফোকাস করবা, যে ভাইয়া বলছেন এটা খ দাগের জন্য বেশি ইম্পর্টেন্ট। তাহলে আমার তো অধ্যায়ে অনেক টপিক আছে, আমার অধ্যায় কিন্তু ভাই অনেকগুলা টপিক আছে। এখন সবগুলা টপিক থেকে তো পরীক্ষায় কোশ্চেন আসে না, যে টপিকগুলা থেকে পরীক্ষায় কোশ্চেন বেশি আসে আমি ওই টপিকগুলো বেশি করে পড়বো। আমার যেন ওই টপিকে কোনো রকমের কোনো কনফিউশন না থাকে, আমি যেন একদম বেসিকটা বুঝতে পারি। সো আমি তোমাদের সবগুলা টপিক কভার করব, যেটা আসে না এবার সামনে আসতে পারে সেটাও পড়ায় দিব। তোমরা ধৈর্য ধরে ক্লাসটা করবা, ক্লাসটা খুব বেশি হবে না, তোমরা দেখবা আমরা জাস্ট এই ক্লাসটা করার মাধ্যমে কমপ্লেক্স নাম্বারটা খুবই কম্প্যাক্ট ভাবে খুবই কম সময়ের মধ্যে রিভিশন শেষ করে ফেলবো। ঠিক আছে, চলো শুরু করি। আচ্ছা, তো খেয়াল করো ভাই, আমাদের প্রথম টপিকটা হচ্ছে এ প্লাস আইবি এবং পোলার আকারে প্রকাশ। আমাদের প্রথম টপিক হচ্ছে এ প্লাস আইবি এবং পোলার আকারে প্রকাশ। আচ্ছা খেয়াল করো, সো আমি তোমাদের খুব ভালো করে বোঝাই, তোমরা সবাই জাস্ট আমার কথাগুলা মনোযোগ দিয়ে শুনলেই হবে। আচ্ছা মনোযোগ দাও। ধরো আমি বললাম ভাইয়া এটা একটা কমপ্লেক্স নাম্বার এক্স প্লাস আই ওয়াই। তো এটা কমপ্লেক্স নাম্বার কেন, কারণ এখানে আই আছে, ইমাজিনারি পার্ট আছে। সো খেয়াল করো এক্স হলো এই কমপ্লেক্স নাম্বারের বাস্তব অংশ বা রিয়েল পার্ট, আর ভাইয়া ওয়াই হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারের কাল্পনিক অংশ বা ইমাজিনারি পার্ট। যেমন তোমাকে একটা এক্সাম্পল দিতে পারি, আমি ধরো বললাম 3 + 4i, তাহলে বলো তো ভাইয়া বাস্তব অংশ কত? বাস্তব অংশ হচ্ছে 3 আর কাল্পনিক অংশ হচ্ছে 4। আমরা একটা কমপ্লেক্স নাম্বার দিলে তার বাস্তব অংশ জানি, কাল্পনিক অংশ জানি, এটা আমরা বের করতে পারি। এখন দেখো এটা একটা নর্মাল কমপ্লেক্স নাম্বার 3 + 4i। আমি তোমাকে বললাম যে ভাইয়া 3 + 4i ডিভাইডেড বাই 1 - 2i। এখন তুমি আমাকে বলতে পারবে এই কমপ্লেক্স নাম্বারের বাস্তব অংশ কত, কাল্পনিক অংশ কত? ভাইয়া বাস্তব অংশ হচ্ছে 3/1 আর কাল্পনিক অংশ হচ্ছে 4/-2। এটা যারা যারা বলছো তোমরা কাটো, তোমরা লাল কালি দিয়ে কেটে ফেলো, এটা হয় নাই। সো এটা আমি এভাবে করে বলতে পারবো না, কারণ এই কমপ্লেক্স নাম্বারটা আদর্শ আকারে নাই। এখন কোশ্চেন আসবে ভাইয়া আদর্শ আকার কি? আর খেয়াল করো, আমরা আদর্শ আকারকে নর্মালি এভাবে করে প্রকাশ করি, বা বইতে আসলে এভাবে করে লিখে যে a প্লাস আইবি, a প্লাস আইবি। তো a প্লাস আইবি হলো আমার মেইনলি আদর্শ আকার। দেখো এটা আদর্শ আকার আমি কেন বলতেছি বলো তো? আদর্শ আকার আমি কিভাবে চিনবো? দেখো এই ভগ্নাংশের কিন্তু ভাইয়া হরে কোনো আই নাই। হরে কোনো আই আছে? খেয়াল করো, এটার হরে কিন্তু 1 আছে। হরে এখানে 1 না থেকে তোমার হরে থাকতে পারে 5, হরে থাকতে পারে 10, যে কোনো সংখ্যা থাকতে পারে। বাট এখানে হরে কিন্তু আই নাই, লবে আই আছে, লবে আই আছে। বাট খেয়াল করে দেখো এখানে, দেখো ভাইয়া হরে কিন্তু আই নাই, বাট খেয়াল করে দেখো এইখানে কিন্তু আমার হরে আই থেকে যাচ্ছে। সো হরে আই থাকলে সেটাকে আমরা আদর্শ আকার বলবো না, সেটা আদর্শ আকারে নাই। এবং আমরা যখন কমপ্লেক্স নাম্বারের যে কোনো টাইপের ক্যালকুলেশন করব, তোমাকে পরীক্ষায় দিয়ে বলবে যে এই সংখ্যার বাস্তব অংশ কত, এই সংখ্যার কাল্পনিক অংশ কত, তোমাকে এই সংখ্যার সাথে সামহাও কোনো কিছু যোগ বিয়োগ করতে বলতে পারে, বা আরো কোনো ক্যালকুলেশন আসতে পারে। সো আমরা কিন্তু নর্মালি আমরা যখন কোনো ক্যালকুলেশন করব, আমরা সংখ্যাটাকে আদর্শ আকারে নিয়ে যেয়ে তারপরে ক্যালকুলেশন করব। এখন আদর্শ আকারটাই কিন্তু আমার a প্লাস আইবি, যেখানে a হলো ওই সংখ্যার বাস্তব পার্ট, b হলো ওই সংখ্যার কাল্পনিক পার্ট। তাহলে আদর্শ আকার করার শর্ত কি, বা আদর্শ আকার আছে আমি কিভাবে বুঝবো? যদি আমি দেখি হরে আই আছে, তার মানে সেটা আদর্শ আকারে নাই। হরে যদি আই না থেকে অন্য যে কোনো সংখ্যা থাকে, আদর্শ আকারে আছে। এখন এই কোশ্চেন আসো, দুইটা কোশ্চেন ভালো করে খেয়াল করো। এটা আমার ফার্স্ট কোশ্চেন, এটা আমার সেকেন্ড কোশ্চেন। আমরা ফার্স্ট কোশ্চেনটা আগে সলভ করি। কোশ্চেনটা আমি কপি করে দাঁড়াও। ওকে, তো খেয়াল করো ফার্স্ট কোশ্চেনে ভাই কি বলতেছে যে সংখ্যাটাকে এখানে দেখো তো কি বলে, এটা আমার নাম্বারটা, এই নাম্বার এখানে দেওয়া আছে।
এখন আমাকে বলতেছে এই সংখ্যাটাকে a প্লাস আইবি আকারে প্রকাশ করো। a প্লাস আইবি, a প্লাস আইবি মানে কি? আদর্শ আকার। এখানে দেখো হরে কিন্তু ভাইয়া আই আছে, খেয়াল করো এই যে এখানে কিন্তু ভাইয়া হরে আই আছে, তাহলে এটা আদর্শ আকারে নাই, এটাকে আমাকে আদর্শ আকারে নেওয়া লাগবে। এখন কিভাবে নিব সেটা ভালো করে শোনো। দেখো এটাও এই যে খেয়াল করো, এটাও আদর্শ আকারে ছিল না, আদর্শ আকারে কিভাবে নিব? সবাই একটা কথা মনে রাখবা, আদর্শ আকারে নেওয়ার বুদ্ধি কি মনে রাখবা। আদর্শ আকারে নিলে যেটা করতে হবে, হরের অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করতে হবে। ভাইয়া অনুবন্ধী আবার কোন জায়গা থেকে আসলো? সহজ করে বলি, খেয়াল করো, ধরো একটা নাম্বার হচ্ছে 3+4i, তুমি মনে রাখবা ভাইয়া এটার অনুবন্ধী হচ্ছে 3-4i। একটা সংখ্যা হচ্ছে x+iy, তাইলে ভাইয়া এটার অনুবন্ধী হচ্ছে x-iy। অনুবন্ধী বা কনজুগেট কমপ্লেক্স নাম্বার কেমনে বের করে? আই এর আগে চিহ্ন চেঞ্জ করবা, শুধুমাত্র শুধুমাত্র আই এর আগে সাইন চেঞ্জ করবা। এখন আমাকে বলো একটা সংখ্যা -3-4i, বলো তো এর অনুবন্ধী সংখ্যা কত? ভিডিও পজ করো, ভিডিও পজ করে অ্যান্সার বলো। আশা করি ভিডিও পজ করছে এবং অনেকে এখানে ভুল করবে, অনেকে লিখবে এটার অনুবন্ধী সংখ্যা +3+4i। এটা যারা যারা লিখছো তারা কাটো, তারা কাটো, তোমাদের হয় নাই, তোমাদের হয় নাই। বাট যারা লিখছো যে -3+4i তারা কারেক্ট, তারা কারেক্ট। দেখো আমি অনুবন্ধী সংখ্যা কিভাবে পড়াইছি, আমি তোমাকে বললাম যে অনুবন্ধী সংখ্যা মানে হলো তুমি আর কোনো দিকে তাকাবা না, তুমি শুধু তাকাবা আই এর চিহ্নের দিকে। কোথায় তাকাবা? আই এর সাইনের দিকে। এখানে খেয়াল করো আই এর সাইন হচ্ছে নেগেটিভ, তাহলে আই এর সাইন পজিটিভ করে দিলেই শেষ, আমার আর কোথাও হাত দেওয়া যাবে না, অন্য সব জায়গায় হাত দেওয়া হারাম। তুমি শুধুমাত্র আই এর আগে সাইন চেঞ্জ করবা, তাইলে হয়ে যাবে। সো এখানে এই কোশ্চেনটাতে আসো এবার। তাহলে ভাই আমি কি বলছি বলো তো, a প্লাস আই আকারে প্রকাশ কেমনে করে? হরের অনুবন্ধী দ্বারা গুণ করে। এখন এখানে আমি একটু আরেকটু সিম্পলিফাই করি, চলো খেয়াল করো এখানে কি আছে, 3+4i ডিভাইডেড বাই 3-i প্লাস 1। আমি একটু ভাই এটাকে একবার সিম্পলিফাই করে তারপরে মেইন নিয়ম করতেছি, খেয়াল করো এখানে লসাগু হচ্ছে কি, যেহেতু +1 আছে আমি একটু সিম্পলিফাই করে ফেলি +1 এর জন্য আর কি। 3-i হলো লসাগু, তাহলে এখানে 3+4i প্লাস এখানে হবে 3-i। দেখো তুমি চাইলে ভাইয়া তুমি এটাকে আদর্শ আকারে করে তার সাথে 1 যোগ করতে পারতা, তাও হইতো। অথবা আমি এটাকে একটু সিম্পলিফাই করে তারপর আদর্শ আকার করব, সেটাও হবে। দুইটাই কারেক্ট, দুইটাই কারেক্ট। এখন দেখো তো এখানে কি থাকে, সব মিলাই খেয়াল করো। দেখো এখানে 3 আর 3 যোগ করলে হয় 6, আর 4i থেকে i বাদ দিলে থাকে ভাইয়া 3i ডিভাইডেড বাই 3-i। এটা আমার সেই সংখ্যা, এটাকে আদর্শ আকার হইছে? হয় নাই। কেন? কারণ হরে তো আই থেকে গেছে, তাহলে এখনো আদর্শ আকার হয়নি। আদর্শ আকার কিভাবে নিব বলো? ভাই আদর্শ আকার নেওয়ার বুদ্ধি হচ্ছে হরের অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করা। দেখো এখানে হরে আছে কে বলো তো ভাইয়া? হরে আছে 3-i। আমাকে বলো তো 3-i এর অনুবন্ধী কত? আমরা শুধুমাত্র আই এর আগে সাইনটা চেঞ্জ করব, এখানে আই এর আগে আছে মাইনাস, তুমি আই এর আগে প্লাস দিবা, তাইলে শেষ, তাইলে শেষ। তাহলে খেয়াল করো এটার অনুবন্ধী হচ্ছে 3+i, উপরে গুণ দিব নিচে গুণ দিব। এখন খেয়াল করো তো ভাই এখান থেকে কি আসে, ধরো আমি একটু এটাকে উপরে নিয়ে যাই, ওয়েট। সো আমরা দেখো এখানে কি করব, আমরা জাস্ট এটাকে আদর্শ আকারে প্রকাশ করতেছি। আদর্শ আকারে প্রকাশ করার নিয়ম হচ্ছে হরের অনুবন্ধী দ্বারা গুণ দেওয়া। তাহলে খেয়াল করো, গুণ করো, এখানে দেখো গুণ করলে কি আসে। তো ভাইয়া 3-6-18, 6 আর i গুণ করলে -6i, এখানে মাইনাস আছে। 3i আর 3 গুণ করলে +9i, আর ভাইয়া 3i আর -i গুণ করলে -3i²। এটুকু সবাই করতে পারবা? পারবো। হরে আসো, খেয়াল করো হরে ফর্মুলা পড়ে গেছে ভাইয়া, খেয়াল করো এই যে a - b ইন্টু a + b। কার ফর্মুলা? ভুলে গেছো? ভুলে গেলে কিন্তু তোমাদের মায়ের দিতে হবে। এটা অনেকবার করছো। a + b ইন্টু a - b মানে কি? a² - b²। a হলো এখানে 3, b হলো এখানে i, তাহলে ভাইয়া a² - b²। এখন আমি একটু উপরে লিখি, এখান থেকে ধরো এখানে লিখতেছি। আচ্ছা খেয়াল করো,
তাহলে এখানে দেখো তো উপরে ভাই কি থেকে, এখানে খেয়াল করো -3i², আমরা সবাই জানি i² মান হচ্ছে -1, i² এর মান হচ্ছে -1, i⁴ এর মান হলো +1। তো খেয়াল করো এই যে 3i² মানে কি -3, তো ওই মাইনাস আর আগের মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, এখানে -3i² মানে কি +3, এখানে হবে তোমার +3। দাঁড়াও, তাহলে খেয়াল করো সব মিলে কত থাকে ভাইয়া, 18 আর 3 যোগ করলে হয় 21, আর এখানে দেখো 9i থেকে 6i বাদ দিলে +3i। দেখো তো হরে কি থাকে, i² মানে কত -1, তো ওই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যাবে, তাহলে এখানে +1 পাচ্ছি, এখানে পাচ্ছি, দাঁড়াও, এখানে পাচ্ছি +1। এটা খেয়াল করো 9 আর 1 10, এটা অ্যান্সার। এটাই হচ্ছে আমার সেই a+ib। তুমি আরেকটু ভাঙা লিখতে পারো, বেটার হয় সেটা। দেখো আমি যেটা করব, আমি বাস্তব গুলাকে এক পাশে করব, কাল্পনিক গুলাকে এক পাশে করব। তাহলে আমি লিখতে পারি 21/10 প্লাস 3/10 ইন্টু i। এটাই হচ্ছে আমার সেই a+ib। খেয়াল করো এটার হরে কিন্তু কোনো আই নাই, হরে কোনো আই আছে এটার নাই ভাইয়া। সো খেয়াল করো এটা হচ্ছে আমার বাস্তব পার্ট, এটা হচ্ছে আমার কাল্পনিক পার্ট। সো পেয়ে গেছি, শেষ। ঠিক আছে, তো আমরা এভাবে করে যে কোনো সংখ্যার বাস্তব মানে তুমি হলো যে আদর্শ আকারে প্রকাশ করতে পারো বা a+ib আকারে প্রকাশ করতে পারো। নিয়ম হচ্ছে একটাই, তোমার হরে যে নাম্বারটা থাকবে, তোমার হরে যে কমপ্লেক্স নাম্বার থাকবে, তুমি কি করবা, তুমি তার অনুবন্ধী দিয়ে, হরের অনুবন্ধী দিয়ে লবটাকে গুণ করবা, হরটাকে গুণ করবা, তাইলেই হয়ে যাবে। পারবা না করতে সবাই বলো তো? আশা করি সবাই করতে পারবা। আচ্ছা চলো এবার সেকেন্ড কোশ্চেন আসি ভাইয়া। সেকেন্ড কোশ্চেনে বলতেছে পোলার আকারে প্রকাশ করে, এটা আমি একটু পরে করাবো, আপাতত জাস্ট ওয়েট করো, এটা পরে করাচ্ছি। এটা আমরা মডুলাস আর্গুমেন্ট পড়ার পরে করব, বলে দেব কিভাবে করে। আসো আগে একটু মডুলাস আর্গুমেন্টটা পড়ে ফেলি, ভালো করে খেয়াল করো। তো ভাইয়া একটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে x+iy আদর্শ আকারে আছে। এখন x হলো বাস্তব পার্ট, y হচ্ছে কাল্পনিক পার্ট, আগেই বলছি। মডুলাসের মান কত, দেখো মডুলাসকে আমরা এরকম দুইটা দাগ দ্বারা প্রকাশ করি, তুমি কিন্তু এভাবে করে প্রকাশ করতে পারে, মডুলাস অফ জেড, মড জেড, এটাও বলতে পারে। তো ভাইয়া মডুলাসের মান কত, মডুলাসের মান খুবই সহজ, √(x² + y²), এক্স হলো বাস্তব পার্ট, ওয়াই হলো কাল্পনিক পার্ট, √(, বাস্তব অংশের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার, মডুলাস শেষ। মডুলাসের মান সবসময় পজিটিভ এবং একটাই ফর্মুলা, তোমার কমপ্লেক্স নাম্বারটা যেমনই হোক না কেন, মডুলাসের সূত্র অলওয়েজ এইটা, তুমি জাস্ট রুটের মধ্যে বাস্তব অংশের স্কোয়ার করবা প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার করবা, তোমার ম্যাথ শেষ, তোমার ম্যাথ হয়ে গেছে, মডুলাস বের করছো। এবার আসো আর্গুমেন্ট, এখানে একটু কাহিনী আছে। খেয়াল করো ভাইয়া, আমার কিন্তু 4টা কোয়াড্রেন্ট আছে, তাই না, আমার 4টা চতুর্ভাগ আছে। তো একটা কমপ্লেক্স নাম্বার কিন্তু দেখো, খেয়াল করো সবাই, একটা কমপ্লেক্স নাম্বার ভাইয়া এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে, এখানে থাকতে পারে। তো যেহেতু সে 4টা কোয়াড্রেন্টের যে কোনো কোয়াড্রেন্টে অবস্থান করতে পারে, এজন্য আমার আর্গুমেন্টে 4টা ফর্মুলা মনে রাখতে হবে। খেয়াল করো, যদি সেটা ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করে, তাইলে খেয়াল করো ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করলে ফর্মুলা হবে tan ইনভার্স অফ y/x। ভাইয়া y কি আর x কি? y হলো এই কমপ্লেক্স নাম্বারটার, y হলো এই কমপ্লেক্স নাম্বারের কাল্পনিক অংশ, আর x হলো এই কমপ্লেক্স নাম্বারের বাস্তব অংশ। তাহলে আমরা কি করব, tan ইনভার্স অফ কাল্পনিক বাই বাস্তব। এবং খেয়াল করো আমরা tan ইনভার্সের মধ্যে পজিটিভ মান বসাবো, এজন্য এখানে মডুলাস ইউজ করছি। tan ইনভার্সের মধ্যে সব সময় পজিটিভ মান বসাবো, কারণ আমরা সূক্ষ্মকোণ চাচ্ছি, এজন্য। সো খেয়াল করে আমরা দেখো, আমরা ফার্স্ট কোয়াড্রেন্টের ভাই আর্গুমেন্টের ফর্মুলা tan ইনভার্স অফ ওই কমপ্লেক্স নাম্বারটার কাল্পনিক অংশ ডিভাইডেড বাই বাস্তব অংশ, এর পজিটিভ মান বসাবো। যদি আমার দেখো, যদি আমার সংখ্যাটা অবস্থান করে সেকেন্ড কোয়াড্রেন্টে, তাহলে আর্গুমেন্টের ফর্মুলা হবে পাই মাইনাস ওইটা, এটা তুমি সবসময় মনে রাখবা। দেখো পাই মাইনাস ওইটা করলে সেকেন্ড কোয়াড্রেন্ট, মাইনাস পাই প্লাস ওইটা করলে থার্ড কোয়াড্রেন্ট, আর জাস্ট ওইটার সামনে একটা মাইনাস বসাই দিলে কি ফোর্থ কোয়াড্রেন্ট। সহজ করে বলে দিই, সহজ করে বলি, ধরো আমি এখানে লিখি এভাবে, ওয়েট, দেখো ধরো আমি বললাম ভাই একটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে x+iy, এন্ড ধরো আমি বললাম যে থিটার মান হচ্ছে tan ইনভার্স অফ y/x।
এটা কি বলতো, যদি কমপ্লেক্স নাম্বারটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তখন আর্গুমেন্টের ভ্যালু tan ইনভার্স অফ এই কমপ্লেক্স নাম্বারের কাল্পনিক অংশ ডিভাইডেড বাই বাস্তব অংশ। এটা হচ্ছে এই কমপ্লেক্স নাম্বারটার আর্গুমেন্ট, সরি আর্গুমেন্ট না, মানে একটা থিটার মান ধরো বললাম। এখন যদি ভাইয়া এটা অবস্থান করে প্রথম কোয়াড্রেন্টে, তাহলে আমার আর্গুমেন্টের মান হবে কত, এই থিটার সমান হবে। আচ্ছা, যদি আমার অবস্থান করে সেকেন্ড কোয়াড্রেন্টে, মনে রাখবা আর্গুমেন্টের মান হবে ভাইয়া পাই মাইনাস থিটা, মানে 180 ডিগ্রি থেকে তুমি এটা বাদ দিবা। যদি ভাইয়া থার্ড কোয়াড্রেন্ট হয় তখন আমার আর্গুমেন্টের মান হবে মাইনাস পাই প্লাস থিটা, মাইনাস পাই মানে মাইনাস 180 ডিগ্রি। যদি ভাইয়া আমার অবস্থান করে ফোর্থ কোয়াড্রেন্ট, তাহলে আর্গুমেন্টের মান হবে মাইনাস থিটা। শেষ। তুমি জাস্ট এটা মনে রাখলে যে কোনো কোয়াড্রেন্টে আর্গুমেন্টের ফর্মুলা করতে পারবা। তুমি জাস্ট কমপ্লেক্স নাম্বার থেকে থিটার মানটা বের করবা। থিটা হচ্ছে কি, tan ইনভার্স অফ কাল্পনিক বাই বাস্তব মডুলাস। এখন যদি অবস্থান করে ফার্স্ট কোয়াড্রেন্ট, আর্গুমেন্ট হবে ওই থিটার সমান। সেকেন্ড কোয়াড্রেন্ট হইলে পাই মাইনাস থিটা, থার্ড কোয়াড্রেন্ট হইলে মাইনাস পাই প্লাস থিটা, ফোর্থ কোয়াড্রেন্ট হইলে মাইনাস থিটা। শেষ। তুমি এভাবে করে যে কোনো কোয়াড্রেন্টে আর্গুমেন্টের মান বের করতে পারবা। ওকে, আমরা কিছু কোশ্চেন দেখে নিজেরাই বুঝতে পারবো। খেয়াল করো, দেখো কতগুলা পরীক্ষা আসছে। বলতেছে এই সংখ্যাটার মডুলাস এবং আর্গুমেন্ট বের করো। খেয়াল করো তোমরা, আসো। মডুলাসের ফর্মুলা কি পড়ছি বলো তো? এখানে দেখো বাস্তব অংশের মান -1, কাল্পনিক অংশের মান √3। মডুলাসের মান হবে √, বাস্তব অংশের স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের স্কোয়ার। তাহলে খেয়াল করো কত আসে, √1। এখানে খেয়াল করো রুট স্কোয়ার পরস্পর ভ্যানিশ, 3 থাকবে, সো 1 আর 3 4, √4 মানে হচ্ছে 2। ওকে, তাহলে এই কমপ্লেক্স নাম্বারটার মডুলাসের মান হচ্ছে 2। এই কমপ্লেক্স নাম্বারটার মডুলাসের মান হচ্ছে 2। সবাই পারছি। এবার আসো আর্গুমেন্টটা বের করে। ভাই খেয়াল করো আর্গুমেন্ট কিভাবে করে বের করবা। আর্গুমেন্ট কিভাবে করে বের করে, শোনো। আমার লাগবে এখানে কোয়াড্রেন্টের কনসেপ্ট, যে অবস্থান করতেছে কোন কোয়াড্রেন্টে। খেয়াল করো তো এখানে আমি কিভাবে সেটা বুঝতে পারি। সবাই মনোযোগ দিয়ে শোনো। খেয়াল করো এই সংখ্যাটার বিন্দুটা কত বড়, তো বিন্দু কেমনে বের করে, ওটাকে বলা হয় প্রতিরূপী বিন্দু। হ্যাঁ, প্রতিরূপী বিন্দু কেমনে বের করে, যে কোনো কমপ্লেক্স নাম্বারের প্রতিরূপী বিন্দু হবে তার বাস্তব কমা কাল্পনিক। তাহলে আমাকে বলো তো ভাই এটার প্রতিরূপী বিন্দু কত, মানে সংখ্যা রেখায় স্থাপন করার বিন্দুটা কত। বাস্তব অংশ -1, কাল্পনিক অংশ √3। খেয়াল করো -1 √3 কোথায় আছে ভাইয়া, সেকেন্ড কোয়াড্রেন্টে আছে। সেকেন্ড কোয়াড্রেন্টে, তাই না? ভুজের মান নেগেটিভ, কোটির মান পজিটিভ, কোথায় থাকে, সেকেন্ড কোয়াড্রেন্টে। সো এটা দেখো এই কমপ্লেক্স নাম্বারটা আছে সেকেন্ড কোয়াড্রেন্ট। আমার ফিগার আঁকানোর দরকার নাই, আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য ড্র করছি, তুমি না আঁকালেও চলবে, ঠিক আছে? এখন দেখো আমরা পড়ছি ভাইয়া সেকেন্ড কোয়াড্রেন্টে আর্গুমেন্টের মান হচ্ছে পাই মাইনাস tan ইনভার্স অফ এই সংখ্যার কাল্পনিক অংশ ডিভাইডেড বাই বাস্তব অংশ। ভাইয়া কাল্পনিক অংশ √3, বাস্তব অংশ, দাঁড়াও √3 ভালো করে লিখি, মনে হচ্ছে ঘুমাচ্ছে। আচ্ছা, বাস্তব অংশ খেয়াল করো, বাস্তব অংশ সরি কাল্পনিক অংশ √3। ওয়েট, এটা কেন আসতেছে, কলম দিয়ে লিখবো। ভাইয়া দেখো খেয়াল করো সবাই, কাল্পনিক অংশ √3, tan ইনভার্স অফ কাল্পনিক বাই বাস্তব, বাস্তব অংশ -1। খেয়াল করো কত আসে, পাই মাইনাস, এখানে যেহেতু মডুলাস চিহ্ন আছে আমার এই মাইনাস থাকবে না, মানে তোমার হলো যে এখানে সব মিলে থাকবে tan ইনভার্স √3। √3 বাই -1 মানে কি -√3, মডুলাসের জন্য মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে। এখন আমরা সবাই পড়ছি যে tan ইনভার্স √3 মানে হচ্ছে π/3। আচ্ছা, তাহলে খেয়াল করো বিয়োগ করলে কত থাকে, 2π/3। শেষ। সেটা হচ্ছে আমার আর্গুমেন্ট, এটা হচ্ছে মডুলাস। তো এই কোশ্চেন গুলা কিন্তু আমাদের পরীক্ষায় প্রতি বছরই আসে, সেটা এমসিকিউ বলি এবং তোমার সিকিউতে বলি। তো এই কোশ্চেন গুলা কিন্তু খুবই বেশি ইম্পর্টেন্ট, এগুলা কিন্তু কোনোভাবেই মিস করা যাবে না, এগুলা প্রতি বছর আসে, তোমাকে অবশ্যই পারতে হবে। তো ভাইয়া এটা কিন্তু সরাসরি ক্যালকুলেটর দিয়েই করা যায়, মানে আমরা যে হাতে ক্যালকুলেশনটুকু করলাম এটা কিন্তু সরাসরি ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। এবং তুমি যখন দেখবে তোমার এমসিকিউতে আসবে, তুমি কিন্তু ক্যালকুলেটর দিয়ে 5 থেকে 10 সেকেন্ডে করতে পারবা। আবার দেখো তুমি যদি সিকিউতে সলভ করো, তোমার সলভটা পারফেক্টলি হলো কিনা তুমি কিন্তু সেটাও চেক করতে পারবা তোমার ক্যালকুলেটর দিয়ে।
তো ক্যালকুলেটর দিয়ে কিভাবে মডুলাস আর্গুমেন্ট বের করে এটা কিভাবে শিখবো ভালো করে বলে দেই। তোমরা হচ্ছে আমার এফআর একাডেমি ইউটিউব চ্যানেলে যাবা, ওখানে দেখবা প্লেলিস্ট অপশনে একটা তোমার দেখবে একটা নাম আছে ক্যালকুলেটর হ্যাক্স। তো ওখানে আমি তোমাদের 991 ইএস বা ইএক্স সিরিজের ক্যালকুলেটর অথবা ইএস প্লাস এই সিরিজের ক্যালকুলেটর এবং 991 সিডাব্লিউ দুইটা আলাদা করে দেখাইছি। তো দেখবা হলো একটা ভিডিও আছে যেখানে সেকেন্ড পেপারে সবগুলো অধ্যায়ের উপরে ক্যালকুলেটর হ্যাক্স দেওয়া আছে। তোমরা দেখবা ওইখানে সবগুলো চ্যাপ্টার ডিভাইড করা আছে যে কতটুকু জটিল সংখ্যার পার্ট, কতটুকু বহুপদীর পার্ট, সবকিছু আলাদা করে দিয়ে দিছি। তোমরা অবশ্যই এটা দেখে ফেলবা। তোমরা ওটা দেখলে তোমার কমপ্লেক্স নাম্বারের সবগুলা ক্যালকুলেটর হ্যাক শেখা হয়ে যাবে। তুমি দেখবা পরীক্ষায় অনেক ফাস্ট করতে পারতেছো। তো এমসিকিউর জন্য বলি বা তোমার সিকিউতে অ্যান্সার চেক করার জন্য বলি, সবাই অবশ্যই চ্যানেলে যে ক্লাসটা করে ফেলবা, তাহলে তোমাদের আর কোনো টেনশন করতে হবে না। ওকে, তো আমরা এভাবে করে ভাইয়া সরাসরি সূত্র প্রয়োগ করে, আমাদের যদি সিকিউতে আসে তখন আমাকে লিখে করতে হবে, তো আমি সরাসরি সূত্র প্রয়োগ করলেই পারবো। ঠিক আছে, আচ্ছা ভাইয়া বুঝছি। ওকে, এখন দেখো আমি তোমাদের একটা জিনিস বাকি রেখে আসছিলাম, সেটা হচ্ছে পোলার আকারে প্রকাশ করা। পোলার আকারটা মানে কি ভালো করে বলে দিই, খেয়াল করো। আমি জাস্ট র্যান্ডমলি বলি, একটা সংখ্যা হচ্ছে ভাইয়া এক্স প্লাস আই ওয়াই, এটা হচ্ছে কিন্তু পোলার আকার না। এটার পোলার আকার কেমনে বের করবা? তো ভাইয়া এই সংখ্যার একটা মডুলাস আছে, একটা আর্গুমেন্ট আছে। আমরা বললাম যে মডুলাসের মান হচ্ছে আর আর্গুমেন্টের মান হলো থিটা। তাহলে এই সংখ্যার পোলার আকার কি হবে বলো তো ভাইয়া? এটার পোলার আকার হবে, মনে রাখবা, আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা। শেষ, এটাই। তো দেখো আমি জাস্ট এই ফর্মেটটা করতে পারলেই হয়ে যাবে। এইটা হচ্ছে একটা সংখ্যার পোলার আকার। পোলার আকারে দেখো তো কি কি লাগতেছে ভাইয়া? পোলার আকারে আমার এখানে লাগবে হচ্ছে মডুলাসের মান, আর এর মান লাগবে, এবং লাগবে হলো আর্গুমেন্টের মান। আমি যখন একটা সংখ্যার মডুলাসের মান এবং আর্গুমেন্টের মান জানবো, সরাসরি বসায় দিলে হয়ে যাবে। একটা এক্সাম্পল দেই, ধরো বললাম সংখ্যাটা হচ্ছে 3+4i। আচ্ছা আমাকে বলো তো এটার মডুলাস কত, আর্গুমেন্ট কত? ভাইয়া মডুলাসের মান হলো √3² + 4² মানে 5 আসবে। বলো তো আর্গুমেন্টের মান কত ভাইয়া? আর এটা আছে ফার্স্ট কোয়াড্রেন্টে, তো tan ইনভার্স 4/3। তুমি এই যে তাহলে এখানে মানগুলো বসাই দিলে শেষ। তাহলে খেয়াল করো, তুমি জাস্ট কি করবা, এই আর এর জায়গায় আর এর মান বসাবা, মানে তুমি জাস্ট মানগুলো লিখে রাখবে এরকম যে 5 cos tan ইনভার্স 4/3 প্লাস i sin থিটার মান কত? থিটার মান হচ্ছে tan ইনভার্স 4/3। শেষ, এটাই হচ্ছে আমার সেই পোলার আকার। এই তো। তো আমি কিন্তু এভাবে করে যে কোনো সংখ্যার পোলার আকারটা বের করতে পারি, বুঝছো? আমার জাস্ট পোলার আকার বের করতে কি লাগবে? পোলার আকার বের করতে লাগবে আর এর মান এবং থিটার মান। আমি এখানে বসাই দিব, ওটাই হচ্ছে আমার পোলার আকার। আশা করি সবাই বুঝতে পারছো। এবার এখানে আসো। ওকে, তো এখন আমরা শুরু করব ভাইয়া বর্গমূল। আচ্ছা তার আগে একটা কথা বলি, দেখো এখানে একটা কোশ্চেন আছে, এটা আমি এখানে তোমাদের জন্য লিখে রাখছি, তোমরা একবার নিজেরা দেখলেই বুঝতে পারবা। তো খেয়াল করো এখানে কি প্রুফ করতে বলছে। একটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে z1, আর একটা কমপ্লেক্স নাম্বার হচ্ছে ভাইয়া z2। এখন দুইটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, আমাকে এই ইকুয়েশনটা প্রুফ করতে হবে। ইকুয়েশনটা প্রুফ করতে হবে। তাহলে দেখো আমি বাম পক্ষ নিয়ে কাজ করব, ডান পক্ষ নিয়ে কাজ করব ভাইয়া, তাইলে হয়ে যাবে। বাম পক্ষ নিয়ে কাজ করব, ডান পক্ষ নিয়ে কাজ করব, তাহলে হয়ে যাবে। খেয়াল করো বাম পাশে কে আছে? z1/z2 এর আর্গুমেন্ট। বাম পাশে আছে z1/z2 এর আর্গুমেন্ট, আর ভাইয়া ডান পাশে আছে z1 এর আর্গুমেন্ট মাইনাস z2 এর আর্গুমেন্ট। তাহলে খেয়াল করো আমি বাম পাশের ভ্যালুটা কেমনে বের করি। আমার প্রথমত লাগবে z1/z2 এর মান কত। খেয়াল করো আমি z1 এর মান দেওয়া আছে কোশ্চেনে, z2 এর মান দেওয়া আছে, আমি বসালাম। দেখো বসাই আমি ওই যে আদর্শ আকারে নিয়ে যাব, a + ib আকারে নিয়ে যাব। তো ভাই দেখো আদর্শ আকারে নিলে পাচ্ছি হলো i, মানে z1/z2 এর মান হলো i। তাহলে i এর আর্গুমেন্টের মান কত? আর্গুমেন্ট অফ z1/z2, z1/z2 মানে কি i। তো ভাই i এর আর্গুমেন্টের মান কত? π/2। i এর আর্গুমেন্টের মান হচ্ছে 90 ডিগ্রি বা π/2। i এর কাল্পনিক অংশ 1, বাস্তব অংশ নাই 0। 1/0 মানে ইনফিনিটি, tan ইনভার্স ইনফিনিটি মানে π/2। তাহলে দেখো আমরা বাম পাশে মান বসায় পাইতেছি π/2, ডান পাশে কি আছে? আর্গুমেন্ট অফ z1 মাইনাস আর্গুমেন্ট অফ z2। তাহলে আমি এটার আর্গুমেন্ট আলাদা করে বের করছি, এই যে দেখো আলাদা করে বের করছি। আমি এটার আর্গুমেন্ট আলাদা করে বের করছি, দেন মান বসাবো। আর্গুমেন্ট অফ z1 মাইনাস z2
তোমার দেখো মান বসালে দাঁড়াও, এখানে মেবি ভুল করছে, এখানে মেবি টাইপিং একটু মিস্টেক আছে, বুঝছো? এখানে মিলে যাবে। আর্গুমেন্ট অফ জেড এর মান কত? পাই/3, ঠিক আছে। এটা হবে দেখো √3 মাইনাস আই, ফোর্থ কোয়াড্রেন্ট। তো পাই/, ঠিকই তো আছে, ঠিকই আছে। আচ্ছা দাঁড়াও, এখানে মেবি কোনো ক্যালকুলেশন মিস্টেক আছে, বুঝছো? আমি একটু দেখি, তাও আমি একটু চেক করি, এখানে মনে হচ্ছে কোথায় একটা ভুল আছে, না হলে তো মিলবে। এখানে আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2 করে আমরা কত পাচ্ছি? পাই/2। দেখো এখানে ভুল লিখছে, হ্যাঁ, এখানে এখানে খেয়াল করো, আর্গুমেন্ট অফ Z1 মানে কি পাই/3, পাই/3। আর্গুমেন্ট অফ Z2 মানে কি মাইনাস পাই/6, যোগ করলে হবে কত? পাই/2ই হবে, ঠিক আছে, পাই/2 হবে। সো ভাইয়া কোশ্চেনটা কঠিন না, একদম সহজ। আমাদের কাজ হলো কি, যে আমরা জাস্ট প্রসেস ওয়াইজ আগাবো, বাম পাশের মান আলাদা করে বের করব, ডান পাশের মান আলাদা করে বের করব, পরে সাম করে দিলেই, মানে তুমি জাস্ট পরে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখালেই হবে। তো এখন আমরা শুরু করব হচ্ছে বর্গমূল বা আমাদের মূল নির্ণয় সংক্রান্ত টপিকটা। তো খেয়াল করো, এই টপিকের এটা হচ্ছে প্রথম কোশ্চেন এবং আমরা বর্গমূল দিয়ে শুরু করতেছি। এখানে আমাদের বর্গমূল, ঘনমূল, চতুর্মূল, ষড়মূল সবকিছু পড়তে হবে। তো আমরা বর্গমূল দিয়ে শুরু করে, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো, এই কোশ্চেনটা দেখো। তো ভাইয়া বলতেছে এই সংখ্যার বর্গমূল বের করো। এটা আমাদের এমসিকিউ তে আসতে পারে, আমাদের সিকিউ এর ক দাগে আসতে পারে। নর্মালি ক দাগে যে বর্গমূল গুলো আসে সেগুলো আসলে ছোট হয়, মানে তুমি ক দাগে 2 নাম্বারের কোশ্চেন, তো ওগুলো আমরা ছোট নিয়ম অ্যাপ্লাই করে ফেলতে পারি। এটা বড় প্রসেস আছে যেটা মূলত আমাদের খ দাগে আসে। সো বড় প্রসেস দিয়ে আমি যে কোনো ম্যাথ করতে পারি, বাট ছোট প্রসেস দিয়ে আমরা সবগুলো ম্যাথ মিলাইতে পারি না। তো তুমি দেখবা, তুমি যখন একটা কোশ্চেন ছোট প্রসেস দিয়ে করতে পারতেছো, সেটা ক দাগের কোশ্চেন হোক বা খ দাগের কোশ্চেন হোক, তুমি ছোট প্রসেস দিয়ে করে দিবা। বাট তুমি যখন দেখবা যে তুমি একটা কোশ্চেন ছোট প্রসেস দিয়ে করতে পারতেছো না, তখন তুমি কি লং প্রসেসটা করবা। সো আমি তোমাদের শর্ট প্রসেস, লং প্রসেস সবগুলা দেখাই দিব, টেনশনের কোনো কারণ নাই। নর্মালি আমাদের ক দাগের কোশ্চেন আসলে শর্ট প্রসেস দিয়েই হয়ে যায়, আর খ দাগের কোশ্চেন আমরা একটু লং প্রসেস বা ক দাগের কোশ্চেন এটা করা লাগে। তো এখন সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো এখানে বলতেছে যে এটার বর্গমূল বের করো, এটার বর্গমূল নির্ণয় করো। এখন এটার বর্গমূল কিভাবে নির্ণয় করবা? দেখো এগুলো আসলে নর্মালি এটা আসলে ক দাগে আসতে পারে, আমি তোমাদের শর্ট প্রসেসটা করে দেখাচ্ছি, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। সেখানে আছে ভাইয়া -16 মাইনাস 30i। শর্ট প্রসেস হচ্ছে, দেখো আমার কিন্তু বর্গমূল বের করতে বলছে ভাইয়া, বর্গমূল মানে কি রুট, বর্গমূল মানে কি রুট দেওয়া লাগবে। সো দেখো আমরা যেটা করব, আমি তোমাকে বললাম √অফ a প্লাস বি হোল স্কয়ার, বলো তো এর মান কত? এর মান হলো ভাইয়া প্লাস মাইনাস a প্লাস বি, মানে রুট স্কয়ার পরস্পর ভ্যানিশ। আবার ভাইয়া √অফ a মাইনাস বি হোল স্কয়ার মানে কি বলো তো? প্লাস মাইনাস a মাইনাস বি। এখানেও দেখো রুট স্কয়ার পরস্পর ভ্যানিশ। আচ্ছা, সো আমরা যেটা করব, শর্ট প্রসেসে করতে হইলে আমরা ট্রাই করব সেখানে a প্লাস বি হোল স্কয়ার অথবা a মাইনাস বি হোল স্কয়ারটা আনার জন্য। আমরা যখন শর্ট প্রসেসে করার ট্রাই, মানে যখন করব আমরা, তখন যেটা করব যে আমরা সেখানে a প্লাস বি হোল স্কয়ার অথবা a মাইনাস বি হোল স্কয়ার আনার ট্রাই করব। এখন মনোযোগ দিয়ে খেয়াল করো, শোনো। তাহলে এখানে ভাই কিভাবে আমি a প্লাস বি হোল স্কয়ার বা a মাইনাস বি হোল স্কয়ার টাইপের আনতে পারি, ভালো করে খেয়াল করো সবাই। দেখো এগুলো তুমি জাস্ট প্র্যাকটিস করলেই বুঝতে পারবা, তুমি একটু প্র্যাকটিস করলেই পারবা। তো খেয়াল করো, এখানে ভাই -16 আছে, আমি 30কে একটু ভাঙলাম। দেখো a প্লাস বি হোল স্কয়ারের ফর্মুলা কি? এটার ফর্মুলা হচ্ছে ভাইয়া a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখন দেখো আমি 30টাকে ভেঙে লিখতে পারি 2 ইন্টু 15 ইন্টু i, লেখা যায় না? তুমি অলওয়েজ যার সাথে i থাকবে তুমি তাকে হলো এরকম 2 ইন্টু সামথিং আকারে লিখবা। তো এখানে আছে 30i, 2 কে আলাদা করলাম, তাহলে থাকতেছে 15i। এখন এই 15কে ভেঙে আমার এমন দুইটা পার্ট করা লাগবে যেন হচ্ছে আমি ওইরকম একটা ফর্মুলা আনতে পারি। এখন দেখো কিভাবে আনি, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। এখানে 16 থাক, দেখো ভাই আমি 15কে লিখতে পারি 3 ইন্টু 5, লেখা যায় না বলো তো? হ্যাঁ ভাই লেখাই তো যায়, কারণ হচ্ছে আপনার এই যে 3 5 15, 15 কিন্তু মিলে গেছে, আমি কিন্তু কোথাও কোনো ভুল করতেছি না, যা মানে সঠিক সেটাই লিখতেছি। এবার আসো, দেখো খেয়াল করো সবাই। এখানে দেখো আমি যেটা করব √অফ, তাহলে দেখো আমি যেটা করি, আমি একটু সাজায় লিখি। এবার খেয়াল করো, আমি 16কে ভাই লিখতে পারি, এখানে একটু ভাঙায় লিখি, আসো। সো আমি লিখলাম 3 স্কয়ার মাইনাস 2 ইন্টু 3 ইন্টু 5i প্লাস
5i এর হোল স্কোয়ার। তুমি দেখো আসলে লেখাটা ঠিক আছে কিনা ভাইয়া, কিভাবে লিখছেন। দেখো 3 স্কোয়ার করলে ভাই কত পাবো বলো তো, 9 পাবো। আচ্ছা, এখানে 2 × 3 × 5i আগেই ছিল, মানে আগেই ছিল, আমি সেটা আবার লিখছি, সমস্যা নাই। তো ওটা যা ছিল তাই লিখছি। 9 এখানে দেখো তো ভাই কত থাকবে, 5i স্কোয়ার, মানে সরি 5 স্কোয়ার i স্কোয়ার, 5 স্কোয়ার মানে 25, 25i স্কোয়ার। 25i স্কোয়ারের মান হলো -25। তো 9 - 25 করলে -16 পাওয়া যায়। 9 - 25 করলে -16 পাওয়া যায়। তাহলে দেখো আমি এখানে কোনো কিছু ভুল লিখি নাই ভাইয়া, আমি কোনো কিছু ভুল, এখানে ছিল -16, আমি -16কে জাস্ট দুইটা পার্ট করে লিখছি। এবং দেখো এমন পার্ট করছে যেন আমার সরাসরি ফর্মুলা পড়ে গেছে যে a স্কোয়ার -2ab + b স্কোয়ার। তাহলে এটা বলো তো কার ফর্মুলা, এটা বলো তো কার ফর্মুলা ভাইয়া, এটা হচ্ছে a - b হোল স্কোয়ারের ফর্মুলা, a - b হোল স্কোয়ার। তো খেয়াল করো রুট স্কোয়ার পরস্পর ভ্যানিশ, থাকবে কি +-3 - 5i, এটা অ্যান্সার। ওকে, তো দেখো আমি যেটা করতে পারি শর্ট প্রসেসে করতে, আমার টার্গেট হচ্ছে এখানে রুটের মধ্যে a + b হোল স্কোয়ার অথবা a - b হোল স্কোয়ার টাইপের ফর্মুলা ইন্ট্রোডিউস করা। তার জন্য আমাকে আসলে এটাকে ভাঙতে হবে, ভেঙে আমি এরকম a স্কোয়ার -2ab + b স্কোয়ার অথবা a স্কোয়ার +2ab + b স্কোয়ার এটা করার ট্রাই করব। করলে আমার ম্যাথ মিলে যাবে, রুট স্কোয়ার ভ্যানিশ হয়ে গেলে ম্যাথ মিলে যাবে। এখন আমি যে ম্যাথটা করলাম এটা সম্পূর্ণ কারেক্ট হলো কিনা সেটা কিভাবে চেক করব। আবার তুমি এমসিকিউতে এত বড় প্রসেস না করে কিভাবে আরো ফাস্ট করতে পারো, সো এমসিকিউ ট্রিক্সটা এবং তুমি কিভাবে এই কোশ্চেনটা অ্যান্সার রিচেক করবা, এটা আমি আমার ওই ক্যালকুলেটর হ্যাক্সের ক্লাসে বলছি, সবাই অবশ্যই দেখে নিবা। আমরা যেটা করতে পারি, আমরা অ্যান্সারকে স্কোয়ার করব, আমরা অ্যান্সারকে স্কোয়ার করে দেখব এই কোশ্চেনের মানটা ফেরত আসে কিনা। তুমি খেয়াল করে দেখো, তুমি এখানে যাবা কমপ্লেক্স মোডে, যে তুমি অ্যান্সারটাকে মানে বর্গমূল করে আমি যেটা পাচ্ছি আমি তাকে স্কোয়ার করব। যদি ওইটার স্কোয়ারের মান এটার সমান হয় তাহলে ওটাই হচ্ছে আমার অ্যান্সার, ঠিক আছে। যদি এটার স্কোয়ারের মান ওটার সমান না হয় তাহলে কিন্তু ঠিক নাই, তখন তুমি ঠিক করবা। তো সবাই অবশ্যই ওই ক্লাসটা করে নিবা। তোমরা FR একাডেমি চ্যানেলে গেলে দেখবা ক্যালকুলেটর হ্যাক্স নামের ভিডিও আছে, সেখানেই পাবা প্লে লিস্ট অপশনে। আচ্ছা, এখন এটা আমরা ভাই দেখো করতে পারছি। এবার আসো আমরা এই কোশ্চেনটা সলভ করা ট্রাই করি। চট্টগ্রাম বোর্ড 25, রাজশাহী বোর্ড 22। আচ্ছা, এখন দেখো তুমি সবগুলা ম্যাথ কিন্তু শর্ট প্রসেসে করতে পারবা না। তুমি যে কোশ্চেনগুলো এরকম বের করতে পারবা যে সেখানে আমি a + b হোল স্কোয়ার অথবা a - b হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, সেখানে তুমি করতে পারো, সেখানে কোনো সমস্যা নেই, সেখানে হবে। বাট যেখানে তুমি a + b হোল স্কোয়ার অথবা a - b হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারতেছো না, বা ধরো সামহাও তুমি বুঝতে পারতেছো না কিভাবে করা যাবে, হয়তো তোমার মানে মাথায় আসতেছে না বিষয়টা, তখন তুমি কি করবা, অবশ্যই লং প্রসেস করবা। তো লং প্রসেসে আমরা যে কোনো সংখ্যার বর্গমূল বের করতে পারি। লং প্রসেসে কিভাবে করে সেটা এখন দেখাই, চলো। তবে খেয়াল করো এখানে সংখ্যাটা হচ্ছে এই -8 - 4√5i। এই √5 মানে কি, √5 × i, i মানে হলো √1। তাহলে খেয়াল করো আমি এই সংখ্যার বর্গমূলটা বের করব। আমি কিন্তু এখন লং প্রসেস শেখাচ্ছি, তুমি যে প্রসেসে যে কোনো সংখ্যার বর্গমূল বের করতে পারবা, এবং নর্মালি এগুলো খ দাগে গ দাগে আসে। তাহলে আমি এই সংখ্যার বর্গমূল বের করব। ওকে ভাই, আমি ধরলাম যে এই সংখ্যার বর্গমূল করলে আমি যে অ্যান্সারটা পাবো, দেখো এটা কমপ্লেক্স নাম্বারের বর্গমূলও কিন্তু কমপ্লেক্স নাম্বার। এই যে খেয়াল করো, আমরা কিন্তু ভাই একটা জটিল সংখ্যার বর্গমূল করে একটা জটিল সংখ্যায় পাইছি। সো একটা কমপ্লেক্স নাম্বারের বর্গমূলও একটা কমপ্লেক্স নাম্বারই হবে। সো আমি ভাই ধরলাম এটার অ্যান্সার হচ্ছে আমার x + iy। ওকে, এই জটিল সংখ্যার বর্গমূলের মান হচ্ছে x + iy। তাহলে আমি যদি x এর মান বের করতে পারি, y এর মান বের করতে পারি, তাইলেই কিন্তু হয়ে গেল। এটাই আমার টার্গেট। এখন দেখো কিভাবে কাজ করি। তুমি প্রতি ক্ষেত্রে সেম ভাবে করবা, প্রতি ক্ষেত্রে ভাইয়া সেম ভাবে করবা। শোনো মনোযোগ দিয়ে, আমি ভাইয়া এ পাশে স্কোয়ার করে দিব, এ পাশে স্কোয়ার করে দিব। আচ্ছা, তাহলে খেয়াল করো এখানে কি আসে, -8 - 4√5i ইকুয়ালস, এখানে খেয়াল করে স্কোয়ার করলে কি হবে, এখানে দেখো a + b হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে a স্কোয়ার + 2ab + b স্কোয়ার। আচ্ছা,
এখন তোমরা মনোযোগ দিয়ে খেয়াল করো, এখানে সব মিলে কি আসবে, -8 -4√5i ইকুয়ালস, এখানে খেয়াল করো ভাইয়া আই, এই যে আই ওয়াই হোল স্কোয়ার মানে কি আই স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো খেয়াল করে দেখো আই স্কোয়ার ওয়াই স্কোয়ারের মান কত, -y স্কোয়ার, -y স্কোয়ার। ওকে, তাহলে আমি আসলে এখান থেকে লিখে একবারে খেয়াল করো, আমি একটু এখানে ভাই বাম পাশে একটু সহগ সমীকৃত করব, বুঝছো? তো খেয়াল করো আমি এখান থেকে কি লিখতে পারি, দেখো আমার ডান পাশের বাস্তব অংশ কত, -8, বাম পাশের বাস্তব অংশ -8, বলো তো এখানকার বাস্তব অংশ কত, বাস্তব অংশ মানে যার সাথে আই নাই। তো খেয়াল করো এখানকার বাস্তব অংশ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান তুমি পাইলা -8 এর সমান, এটাকে 1 নাম্বার দাও, 1 নাম্বার ইকুয়েশন। আমার কিন্তু ভাইয়া এক্স আর ওয়াই এর মান বের করতে পারলেই হলো, কেন বলো তো, কারণ আমি ধরছি যে এই সংখ্যার বর্গমূলের মানই হবে এক্স প্লাস আই ওয়াই। যদি আমি এক্স এর মান এবং ওয়াই এর মান বের করতে পারি তাহলেই হয়ে যাবে, এটাকে 1 নাম্বার দিলাম। এবার দেখো আমি এখান থেকে বলতে পারি ভাই এটার কাল্পনিক অংশ কত, -4√5, এটার কাল্পনিক অংশ কত, 2xy, এটাকে 2 নাম্বার সমীকরণ দাও। তো খেয়াল করো আমি, আমার কাছে ভাইয়া এক্স আর ওয়াই এর মান কিন্তু বের করতে পারলেই হয়ে গেল, আমি শুধুমাত্র এক্স আর ওয়াই এর মানটা বের করব তাইলেই হয়ে যাবে। সো দেখো আমি যেটা করছি এখানে সেটা হচ্ছে যে জাস্ট দুই পাশের বাস্তব আর কাল্পনিক অংশ ইকুয়াল করলাম, তাইলেই হলো। এখন এই দুইটা ইকুয়েশন সলভ করে তুমি এক্স এর মান ওয়াই এর মান আনবা, তাইলে শেষ। এখন দেখো কিভাবে সলভ করে, প্রতি ক্ষেত্রে ভাইয়া সেম নিয়ম, একদম সিমিলার, একদম সেম নিয়ম। খেয়াল করো এখানে আমার আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ভ্যালু এবং 2xy এর ভ্যালু। আমরা ভাইয়া ছোটবেলায় একটা ফর্মুলা পড়ছিলাম, কি ফর্মুলা আমরা পড়ছি, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি বলতো, a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে দেখো আমি একটা কাজ করলাম, এখানে আমি এক্স স্কোয়ারকে মনে মনে এ কল্পনা করলাম, ওয়াই স্কোয়ারকে মনে মনে বি কল্পনা করলাম। তাহলে ভাই আমি লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। দেখো আমি এক্স স্কোয়ারকে মনে মনে এ কল্পনা করছি, ওয়াই স্কোয়ারকে মনে মনে বি কল্পনা করছি, তাহলে এখানে কি হচ্ছে এ প্লাস বি এর হোল স্কোয়ার। এখন এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি বলো, এ মানে এক্স স্কোয়ার, বি মানে ওয়াই স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে ওয়াই স্কোয়ার। সবাই বুঝতে পারছি কিনা দেখো, সবাই এটুকু বুঝতে পারছো কিনা দেখো, আমি ছোট কাজ করছি। আমার ভাই এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান দেওয়া আছে, 2xy এর মান দেওয়া আছে। সো আমি দেখো যেটা করলাম, আমি হচ্ছে এখানে তোমার এখানে খেয়াল করো যে আমি এক্স স্কোয়ারকে মনে মনে এ, ওয়াই স্কোয়ারকে মনে মনে বি কল্পনা করছি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab। এখন মান বসাবো, আসো। তো খেয়াল করো ভাইয়া এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান কত, -8, এখানে স্কোয়ার আছে 64 হবে। আর এখানে দেখো 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে কি, 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে হলো 2xy এর হোল স্কোয়ার। তাহলে দেখো ভাইয়া 4√5 এর হোল স্কোয়ারের মান কত, 4√5 এর হোল স্কোয়ার 80 হচ্ছে। তাহলে খেয়াল করে দেখো এখান থেকে আমি কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে প্লাস মাইনাস, এখানে আসো খেয়াল করো এখানে কিন্তু ভাই আমি একটু ভেঙে লিখি, আসো এখানে দেখো কি পাইলাম, সব মিলাই এর হোল স্কোয়ারের মান কত পাইলাম বলো তো, এখানে এটা যোগ করলে কত হবে, 64 প্লাস 80 যোগ করলে 144। দেখো তো আমি কি বলতে পারি ভাইয়া, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হলো, এখানে দেখো স্কোয়ার উপাশে গেলে রুট হয়ে যাবে, প্লাস মাইনাস রুট অফ 144। আমরা জানি রুট অফ 144 মানে হচ্ছে 12, মানে হচ্ছে 12। তো খেয়াল করে দেখো এখানে প্লাস মাইনাস দিলাম কেন, কারণ রুট আছে। এটা কি দেওয়া ঠিক হয়েছে, হয় নাই, কেন বলো তো, কারণ দেখো এক্স একটা সংখ্যা, ওয়াই একটা সংখ্যা বা একটা পূর্ণ সংখ্যা বা যে কোনো সংখ্যা, দুইটা সংখ্যার বর্গের যোগফল কখনোই নেগেটিভ হয় না। এক্স একটা সংখ্যা, ও একটা সংখ্যা, দুইটা সংখ্যার বর্গের যোগফল কখনোই নেগেটিভ হয় না। তাহলে ভাই এখানে নেগেটিভ সাইনটা আসবে না, পজিটিভ আসবে, বুঝছো, পজিটিভ 12। এটাকে 3 নাম্বারে দিলাম। এখন দেখো তুমি জাস্ট 1 আর 3 নাম্বার সমীকরণ যোগ করবা, তাহলে তুমি সেখান থেকে এক্স এর মানটা পেয়ে যাবে। তাহলে খেয়াল করো তো যোগ করলে কত হবে, 1 আর 3 নাম্বার, ওয়াই স্কোয়ার কাটা যাবে, থাকবে এক্স স্কোয়ার সমান
12 মাইনাস 8 মানে 4, দাঁড়াও যোগ করে দিলাম, তাহলে কি থাকবে 2x স্কোয়ার সমান, এই যে 2x স্কোয়ার সমান 12 মাইনাস 8 মানে হলো তোমার 4। অতএব দেখো x এর x স্কোয়ার সমান কি 2, অতএব x সমান প্লাস মাইনাস √2। আচ্ছা, এবার যেটা আমি করব, দেখো আমি x এর মান পেয়ে গেলাম, এবার আমি বিয়োগ করে দেই। আমি ধরো 3 নাম্বার সমীকরণ থেকে 1 নাম্বার সমীকরণ বাদ দেবো, দেখো তো কত আসে ভাইয়া। তো আমি এখানে তোমাদের লিখে দেখাই, তোমরা সহজে বুঝবে। 1 নাম্বার সমীকরণ কি, x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু -8। বিয়োগ করো, বিয়োগ কেমনে করে, সাইন চেঞ্জ করতে হয়। ওকে, তাহলে x স্কোয়ার ভ্যানিশ, থাকতেছে 2y স্কোয়ার সমান 20, অতএব y এর মান হলো প্লাস মাইনাস 10, প্লাস মাইনাস 10। দেখো আমি অলরেডি ভাইয়া x এর মান পেয়ে গেছি, y এর মান পেয়ে গেছি, x এর মান পেয়ে গেছি, y এর মান পেয়ে গেছি। সো এটা ওখানে জাস্ট বসালেই হবে। খেয়াল করো সবাই, মনোযোগ দাও। এখানে x এর মান হলো প্লাস মাইনাস √2, y এর মান হলো ভাইয়া প্লাস মাইনাস i√10, বাট আমরা প্লাস মাইনাস এক জায়গায় দিব শুধুমাত্র, বুঝছো? আমরা প্লাস মাইনাস জাস্ট বাইরে দিব, ব্র্যাকেট দিয়ে বাকিটা লিখে দেব। এটা অ্যান্সার। সামারি করে মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো আমার এখানে যেটা করছে, আমাকে এই সংখ্যার বর্গমূল বের করতে হবে। আমি ধরলাম বর্গমূলের মান হচ্ছে x প্লাস iy, x প্লাস iy। আচ্ছা, এখন তুমি যেটা করবা ভালো করে সবাই শোনো। আচ্ছা, এখানে একটা ভাই আমরা ভুল করছি, একটা ছোট ভুল করছি। সেটা হচ্ছে যে আমার এখানে x মাইনাস iy ধরতে হবে, এই ভুলটা করে ফেলছি। আমি একটু বলে দিই, এটা এটা আসলে অনেকে ভুলে যায়, সেই ভুলটা আমি এখন ভুলে গেছি। খেয়াল করো, দেখো যদি আমার সংখ্যাটা ভাইয়া সংখ্যাটার মধ্যে মাইনাস থাকে, তুমি ধরার সময় মাইনাস ধরবা। এখানে আছে কি -8 -4√5, এখানে মাইনাস আছে না, তাহলে আমি এখানে ধরার সময় কি মাইনাস ধরবো, নট প্লাস। দাঁড়াও আমি এটাকে মুছে দিয়ে করি। এখানে ভাই মাইনাস ধরতে হবে, মাইনাস। তাহলে আমার অ্যান্সারটা সামান্য ভুল আছে, আমি একটু আবার করি। তো খেয়াল করো, এখানে মাইনাস ধরলে কি আসতেছে বলো তো, ফর্মুলায় কি চেঞ্জ হবে, এখানে জাস্ট -2ab হবে, -2ab। আচ্ছা, -2ab। তাহলে খেয়াল করো, আমি সেখান থেকে ভাই 2xy এর মান পাইতাম, 2xy এর মান পাইতেছি কত, 4√5, 4√5 এর সমান। মানটাতে একটু চেঞ্জ হবে, বুঝছো? এখানে একটু মানে চেঞ্জ হচ্ছে, মানে গড়মিল হবে। আমি একটু মানটা ঠিক করে দিই। আসো, আমি যখন দেখবো আমার কোশ্চেনের মধ্যে মাইনাস, দাঁড়াও, যখন দেখবো আমার কোশ্চেনের মধ্যে মাইনাস, তখন আমি কি করব, তখন আমি হচ্ছে ওয়েট, তখন আমি হলো কি করব বলো তো, আমি ধরার সময় এখানে মাইনাস মানে x মাইনাস iy ধরবো। তাহলে এখন খেয়াল করো সব মিলে কি থাকবে, মনোযোগ দাও। তাহলে এখানে ভাইয়া দেখো তো, মান বসালে আমি কি পাচ্ছি আলটিমেটলি, এখানে তো ঠিকই আছে, x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা ঠিকই আছে। এখন জাস্ট আমি ভাইয়া দুইটা জিনিস যোগ করে দিব, বিয়োগ করে দিব। দাঁড়াও, 2xy এর মান হলো 4√5, তাইলে কি চেঞ্জ হবে বলো তো, কোনো কিছু চেঞ্জ হবে বলো? এখানে দেখো x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার হলো a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। তাহলে খেয়াল করে স্কোয়ার করলে আলটিমেটলি তোমার ওইটাই থাকবে। হ্যাঁ ঠিকই আছে। তাহলে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হলো 12ই হবে, x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান হলো তোমার কত, এখানে দেখো x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে আমার -8। তাহলে যোগ করলে আমি কত পাচ্ছিলাম, যোগ করলে পাচ্ছিলাম 2x স্কোয়ার সমান, মানে 3 নাম্বারে 1 নাম্বার যোগ করব, তো পাইতেছি ভাইয়া 4, অতএব x এর মান হলো +-2। আচ্ছা ঠিক আছে, x এর মান +-2। আবার দেখো আমি এই 3 নাম্বার থেকে 1 নাম্বার বাদ দিলে পাবো y এর মান +-10। অ্যান্সার কত হবে বলো তো? অ্যান্সার হবে x মাইনাস হবে, এখানে খেয়াল করো x মাইনাস iy, প্লাস মাইনাস সবার বাইরে দিবা। তো ভাই x এর মান +-√2, ধরো √2, x এর মান √2 প্লাস মাইনাস সবার বাইরে দিব, আর -i√10। এখন তুমি অ্যান্সারটা কারেক্ট হলো কিনা কেমনে চেক করবা, চেক করে দেখাই আমি। কমপ্লেক্স মোডে যাবা, √2 -i√10 এর স্কোয়ার করো। তো এটা আসতেছে ভাইয়া, আমি যদি এটাকে a প্লাস i আকারে প্রকাশ করি, -8 -4√5i। দেখো 4√5, হ্যাঁ ঠিক আছে, এটাই ঠিক আছে, এটা অ্যান্সার। আমি একটু সামারি করি, ভালো করে শুনো। আমরা কিন্তু আগে একদম সেমটাই করছিলাম, মানে আমাদের অ্যান্সার ঠিকই ছিল, জাস্ট একটা মাইনাস অ্যাড করতে হবে। কিভাবে বুঝবো সেটা, তুমি যখন দেখবা কোশ্চেনের মধ্যে মাইনাস, তুমি তখন ধরবা x মাইনাস iy।
তুমি যখন দেখবা কোশ্চেনের মধ্যে প্লাস, তুমি তখন ধরবা এক্স প্লাস আই ওয়াই। দেখো আমার কিন্তু এক্স এর মান ওয়াই এর মান সেমই আছে, আগে যা বের করছিলাম এখনো তাই আছে, শুধুমাত্র অ্যান্সারটা প্রপারলি করবা তুমি, সেক্ষেত্রে ধরবা মাইনাস, বুঝছো? মাইনাস থাকলে মাইনাস ধরবা, প্লাস থাকলে প্লাস ধরবা। হোপফুলি সবাই বুঝতে পারছি। ওকে, খেয়াল করো, আমরা এখন এই কোশ্চেনটা দেখি, সিলেট বোর্ড 23 আসছে। এখানে কি বলে, প্রথম কোশ্চেনটা দেখো। এখানে দেখো আমাকে চতুর্মূল বের করতে বলছে। ভাইয়া চতুর্মূল কেমনে বের করে, সবাই ফোকাস করো। 4√49। আচ্ছা, এখন আসো, আমি এটাকে কি লিখতে পারি বলো তো? আমি এটাকে ভাই লিখতে পারি 7i এর হোল স্কোয়ার, তাই না? হ্যাঁ, কারণ দেখো 7 স্কোয়ার মানে 49, আই স্কোয়ার মানে হলো -1, তাহলে 7i হোল স্কোয়ার মানে কি -49। ঠিক আছে ভাই, বুঝছি। এখন আসো, দেখো এখানে কিন্তু ভাইয়া আমার আছে ফোর্থ রুট, তো একটা রুট এবং স্কোয়ার ভ্যানিশ হয়ে যাবে, তাহলে থাকবে কি বলো তো ভাইয়া? বা আমি এভাবে করে লিখতে পারি, হ্যাঁ, তাহলে এখানে থাকবে দেখো প্লাস মাইনাস অফ √7i। এখানে দেখো তুমি এভাবে করে থিঙ্ক করো, আমি এভাবে করে তোমাকে বলি। এখানে আছে 7i এর হোল স্কোয়ার, ফোর্থ রুট মানে কি? ফোর্থ রুট মানে হচ্ছে 1/4, তাহলে ভাইয়া পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তো 7i এর পাওয়ার কত হবে এখন বলো তো? 1/2, আর 1/2 মানেই কিন্তু রুট। ওকে, সো আলটিমেটলি ওটাই হবে। যেহেতু আমি একটা রুট স্কোয়ার ভ্যানিশ করছে, আমি একটা প্লাস মাইনাস দিব, আমি একটা প্লাস মাইনাস দিব। ওকে, তো হোল টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 1/4, পাওয়ার পাওয়ারে পাওয়ারে গুণ হয়। এবার দেখো আমি এখান থেকে আরেকটু সিম্পলিফাই করলে হয়ে যাবে। খেয়াল করো, আমি একটু এখান থেকে দেখো এই যে 7টাকে বাইরে বের করে আনলাম, √7, তাহলে থাকতেছে কে বলো তো ভাইয়া? √i। আচ্ছা, যেটা পরে করি, একবারে করি। খেয়াল করো, আমি একটা কাজ করলাম, আমি এর মধ্যে কাজ করে আগে তারপরে বাইরে বের করতেছি। আমি ভাই একটা 2 দ্বারা ভাগ করলাম, একটা 2 দ্বারা গুণ করে দিলাম, ঠিক আছে না বলো তো? হ্যাঁ ভাইয়া ঠিক আছে, কারণ এই 2 আর 2 পরস্পর ক্যান্সেল হয়ে যাবে, তো আলটিমেটলি ঠিক আছে। তাহলে এখন আসো, প্লাস মাইনাস অফ 7/2। দেখো, আচ্ছা আমি এবার দেখো 7/2 তো ধ্রুবক মান, ওকে বাইরে বের করে আনি, ওকে বাইরে বের করে আনি। তাহলে খেয়াল করো, ওকে বাইরে বের করে আনলে পাবো 7/2, থাকতেছে কে? √2i, এটা। এখন ভাই এটা কিন্তু ধ্রুবক মান, এটা নিয়ে কোনো আমার সমস্যা নাই, এটা ধ্রুবক একটা ভ্যালু, আমি জাস্ট এটার মান কিন্তু বের করতে পারলেই হয়ে যাবে। এখন এটার মান কেমনে বের করবা, ভালো করে শোনো। দেখো আমি একটা ছোট কাজ করলাম, এখানে আছে √2i, আমি একটা কাজ করলাম যে আমি ভাই এখানে একটা 1 যোগ করলাম, একটা 1 বিয়োগ করলাম, বলো তো ঠিক আছে কিনা? হ্যাঁ ভাই ঠিকই তো আছে, কারণ 1 আর 1 কাটাকাটি গেলে তো শূন্যই থাকবে, সো √2i কিন্তু আছে আলটিমেটলি। এবার দেখো ম্যাথ হয়ে গেছে, এখান থেকে আমি এখানে লিখি, বা বাইরে যা আছে লিখো, √7/2। খেয়াল করো ভিতরে কি চেঞ্জ হচ্ছে, এখানে 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু i প্লাস i স্কোয়ার, আমি একটু ভেঙে লিখে দেখাই। এখানে দেখো 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু i প্লাস i স্কোয়ার, i স্কোয়ারের মান হচ্ছে -1, তাহলে খেয়াল করো এখানে কি আসে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, কার ফর্মুলা? a প্লাস b হোল স্কোয়ার। তো দেখো এই যে আমার এখানে কি থাকতেছে সব মিলাই বলো তো ভাইয়া? 1 প্লাস i এর হোল স্কোয়ার। আচ্ছা, এখন দেখো ম্যাথ হয়ে গেছে। তো খেয়াল করো এখানে রুট স্কোয়ার ভ্যানিশ হয়ে গেলে আরেকটা প্লাস মাইনাস থাকবে, তো 1 প্লাস মাইনাস i। দেখো তো ঠিক আছে কিনা, এটা অ্যান্সার। তো দেখো আমরা যেটা করছি ভাইয়া, আমরা হচ্ছে এখানে প্রথমত যেটা করব যে আমি তোমার হলো যখন ফোর্থ রুট বের করতে বলবে, তোমার কাজ হইতেছে তুমি প্রথমত ওই সংখ্যাটাকে স্কোয়ার ফরম্যাটে লিখবা, তারপরে তুমি হচ্ছে যেটা করবা। তো দেখো আমরা হচ্ছে ভাইয়া জাস্ট এভাবে করে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। আমি জাস্ট হলো এখানে প্রথমত ফোর্থ রুটটাকে স্কোয়ার আকারে লিখবো, পরে দেখো একটা স্কোয়ার এবং তোমার একটা রুট চলে যাবে, তাহলে থাকতেছে শুধুমাত্র রুট একটা। সেখানে দেখো আমরা কি করলাম, এখানে একটা 2 দ্বারা ভাগ করে 2 দ্বারা গুণ করলাম, পরে দেখো এই যে 7/2 তো ধ্রুবক মান, ওটাকে বাইরে বের করে আনলাম, √2 এর বর্গমূল করলে আমাদের ম্যাথ শেষ। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো, আশা করি সবাই করতে পারবা। ওকে আসো, এখন দেখো এখন আমাকে বের করতে বলছে ঘনমূল, আমরা কিভাবে ঘনমূল করে, সবাই খুব ভালো করে ফোকাস করো, মনোযোগ দাও। আচ্ছা, এখানে দেখো তো কার ঘনমূল বের করতে বলছে ভাইয়া? z1 প্লাস z2 এর ঘনমূল। তাহলে খেয়াল করো z1 প্লাস z2 তো যোগ করলে কত হবে? এখানে z1 এর মান হচ্ছে 2 প্লাস 3i,
z2 এর মান হলো -3 তাহলে দেখো যোগ করলে ভাইয়া পাইতেছে আমি -1। তাহলে আমাকে -1 এর ঘনমূল বের করতে হবে। এখন তোমাকে -1 বলতে পারে, তোমাকে i এর ঘনমূল বের করতে বলতে পারে, তোমাকে 1 এর ঘনমূল বের করতে বলতে পারে, যে কোনো সংখ্যার ঘনমূল বের করতে বলতে পারে। তুমি কিভাবে যে কোনো সংখ্যার ঘনমূল বের করবা সেটা আমি এখন দেখাবো, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। আচ্ছা, তো ভাই দেখো আমাকে কি করতে হবে, আমাকে এই 1 এর ঘনমূল বের করতে হবে, -1 এর ঘনমূল বের করতে হবে। আমি ধরলাম এই ঘনমূলের মান হলো x এর সমান, ঠিক আছে, ধরে ফেলবা, ফার্স্ট কাজ ধরা এটা। এখন দেখো আমি বাম পাশে ভাই কিউব করব, ডান পাশে কিউব করব, কারণ দেখো কিউব করলে আমার এই যে তোমার এই ঘনটা চলে যাবে। তাহলে খেয়াল করো কি পাচ্ছি ভাইয়া, এক্স কিউবের ভ্যালু হচ্ছে -1, -1 কে এই পাশে আনো, তাহলে এক্স কিউব প্লাস 1 ইকুয়ালস টু 0। এটুকু সবাই বুঝতে পারছি কিনা বলো? আমার প্রথম কাজ হলো আমি ওইটাকে ধরে নিব এক্স এর সমান, তাহলে আমি উভয় পাশে কিউব করে দিব। তাহলে দেখো কিউব করলে আমি এটা পাচ্ছি, তখন 1 কে পাশে নিয়ে গেলাম, তাহলে কি পাচ্ছি, এক্স কিউব প্লাস 1 ইকুয়ালস টু 0। এবার আসো, এক্স কিউব, ভাই আমি 1 কে লিখতে পারি 1 কিউব, এটা ইকুয়ালস টু 0। তাহলে এবার দেখো আমি খেয়াল করো 1 কে কিন্তু 1 কিউব লেখা যায়, কোনো সমস্যা নাই। এখানে দেখো কি আছে, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা, a কিউব প্লাস b কিউবের ফর্মুলা কি বলো তো, a প্লাস b a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। তাহলে খেয়াল করে আমার কিন্তু আলটিমেটলি ভাই ঘনমূল বের করছিলাম, আমি ধরছিলাম যে ওই মানটা x এর সমান, তাহলে আমি কিন্তু x এর মানটা বের করতে পারলেই হচ্ছে। তাহলে খেয়াল করো এখান থেকে বলতে পারি যে x প্লাস 1 ইকুয়ালস টু 0 অথবা x স্কয়ার মাইনাস x প্লাস 1 ইকুয়ালস টু 0। এখন তুমি এই ইকুয়েশন সলভ করে পাচ্ছ x এর মান হলো -1। তো এটা একটা বহুপদী ইকুয়েশন, সমাধান কেমন হবে, -b প্লাস মাইনাস রুট ওভার অফ b স্কয়ার মাইনাস 4ac বাই 2a। এখানে দুইটা মান পাচ্ছি, এখানে একটা মান পাচ্ছি, সব মিলে তিনটা মান পাবো। দেখো আমি যখন বর্গমূল করতেছিলাম মান পাইতেছিলাম দুইটা, আমি যখন ঘনমূল করব মান পাবো তিনটা। আমি দেখো এখানে চতুর্মূল করছি, আমি মান পাইছি ভাই চারটা মান পাইছি, কিন্তু যে প্লাস মাইনাস দুইবার আছে, তুমি এভাবেই করে পাবা, ঠিক আছে। সো এই ছিল আমাদের ঘনমূল, বর্গমূল এবং চতুর্মূলের কাহিনী। তুমি জাস্ট স্টেপ বাই স্টেপ অনুসারে আগালেই হবে। সরমূলটাও সেম ভাবে করবা। তোমার কাজ হলো তুমি ক্রমাগত ওই মানটাকে ধরবা এক্স এর সমান, উভয় পাশে হোল টু দি পাওয়ার 6 করবা, সরমূল চলে যাবে, দেন পাওয়ারটাকে ভাঙলেই হবে, এই স্কয়ার এবং রুট আসবে, মানে স্কয়ার এবং কিউব আসবে। এরকম বাসায় ট্রাই করলে পারবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন আমরা আসতেছি সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপে, যেটা আমাদের পরীক্ষার জন্য সবচাইতে বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষার খ দাগ এবং গ দাগের কোশ্চেনে প্রতি বছরই আসে। সেটা হচ্ছে ভাইয়া মান নির্ণয় এবং প্রমাণ সংক্রান্ত কিছু স্পেসিফিক টাইপের ম্যাথ আছে আমাদের বইয়ে, ওগুলাই ঘুরে ফিরে আসে। তো ওগুলো এখন করবো ইনশাল্লাহ, চলো দেখি। তো খেয়াল করো এই কোশ্চেনটা আসছে চট্টগ্রাম বোর্ড 25 এবং অনেকগুলো আরো পরীক্ষায়। তো আমার উদ্দীপকে খেয়াল করো এটা দেওয়া আছে, উদ্দীপকে ভাইয়া এটা দেওয়া আছে, আমাকে ওই জিনিসটা প্রুফ করতে হবে। এখন কিভাবে করে সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো। দেখো আমি এখান থেকে বলো তো কি করতে পারি, আমার দেখো ভাইয়া এখানে আছে কিউব রুট, আমি এটাকে কিভাবে ভ্যানিশ করব, উভয় পাশে কিউব করে দিবা। তাহলে আসো, তো ভাই এখানে আছে কিউব রুট ওভার অফ a প্লাস ib আর ইকুয়াল টু x প্লাস i y। আমি এ পাশে কিউব করে দিলাম, এই পাশে কিউব করে দিলাম, ঠিক আছে। এখন আসো, এখন দেখো কিউব রুট এবং কিউব কাটাকাটি যে থাকবে হচ্ছে a প্লাস ib। এখানে বলো তো কি হবে, এখানে দেখো a প্লাস b হোল কিউবের ফর্মুলা পড়তেছে, এর ফর্মুলা কি পড়ছে বলো, a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এটা পড়ছে আমরা ফর্মুলা। হ্যাঁ, এখন দেখো একটু ছোট ক্যালকুলেশন করলেই হবে। আসো, সেখানে দেখো a প্লাস ib থাকতেছে, এখানে দেখো ভাইয়া আমি যদি করি আই ওয়াই হোল স্কোয়ার মানে কি বলতো, আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, আই স্কোয়ার মান কি -1, তাহলে এখানে সব মিলে পাবো -3xy স্কোয়ার, মাইনাস দাঁড়াও লিখে দিই -3xy স্কোয়ার। আচ্ছা, এবার এখানে খেয়াল করো ভাই, এখানে আছে আই কিউব ওয়াই কিউব, আমরা সবাই জানি যে আই কিউবের মান হচ্ছে -i, তো আই কিউব ওয়াই কিউব করলে কত পাবো, আই কিউবের মান -i আর ওয়াই কিউবের মান ওয়াই কিউব, তো -iy হোল কিউব,
মাইনাস আই ওয়াই হোল কিউব। আচ্ছা, এবার তুমি একটা কাজ করো, তুমি এই আই গুলাকে এক পাশে করো, নর্মাল গুলাকে আরেক পাশে করো। যার সাথে আই নাই তাদেরকে একসাথে করলাম। দেখো এটার সাথে আই আছে, এটার সাথে আই আছে, আমি একটা আই কমন দিলাম। তাহলে কি হচ্ছে বলো তো? আই কমন দিলে থাকতেছে 3x² y মাইনাস ওয়াই কিউব। এটুকু সবাই পারবো। এখন যা সহগ সমীকৃত করলেই হবে, খেয়াল করো। তো ভাইয়া এটার বাস্তব অংশ হচ্ছে a, এটার বাস্তব অংশ হচ্ছে x³ মাইনাস 3xy², এক নম্বরে দিলাম। এটার কাল্পনিক অংশ হচ্ছে b, এটার কাল্পনিক অংশ হচ্ছে 3x² মাইনাস y³ 2 নাম্বার দিলাম। এটুকু সবাই করতে পারবে না বলো তো? দেখো আমি জাস্ট যেটা করছি, আমি হলো এখানকার ভাই প্রথমে কিউব করে দিলাম, কিউব করলে আমার এই তোমার এই কিউব রুট ওভার অফ 3টা চলে যাবে। দেন দেখো জাস্ট নর্মালি আমি জাস্ট সহগ সমীকৃত করছি। এখানে আমার হলো যে বাস্তব ইকুয়াল টু বাস্তব, কাল্পনিক ইকুয়াল টু কাল্পনিক, ওটা করলে হয়ে যাচ্ছে। এখন চলো আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি বা রাইট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। লেফট হ্যান্ড সাইড দিয়েই করি। দেখো লেফট হ্যান্ড সাইডে কি আছে? কিউব রুট ওভার অফ a মাইনাস আইবি। চলো পরের পেজে লিখি। তো ভাইয়া লেফট হ্যান্ড সাইডে কি আছে বলো? কিউব রুট ওভার অফ a মাইনাস আইবি। এখন আসো, খেয়াল করো এর মান কত বলো তো? এর মান হচ্ছে ভাইয়া x³ মাইনাস 3xy² x³ মাইনাস 3xy² মাইনাস আই ইন্টু বি। বি এর মান কত বলো তো? বি এর মান হলো 3x² মাইনাস y³ 3x² মাইনাস y³ সবাইকে একটু গুণ করে দাও। এখানে আসো, কিউব রুট ওভার অফ x³ থাকলো, এখানে দেখো আমি যদি করি, আমি দেখো গুণ করে দিব ফার্স্ট অফ অল 3xy²। দেখো আই দ্বারা গুণ করলে থাকতেছে 3x² আই ওয়াই, আর ভাইয়া আই দ্বারা গুণ করলে প্লাস আই ওয়াই কিউব। হ্যাঁ তাই না বলো তো? এই যে মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস আর আই ওয়াই কিউব। আচ্ছা ঠিক আছে, বুঝছি। এবার আসো আমি একটা ছোট কাজ করবো। দেখো আমার কিন্তু ভাইয়া প্রমাণের ডান পাশে আনতে হবে এক্স মাইনাস আই ওয়াই, ঠিক আছে না? ঠিক আছে, কিভাবে আনবো খেয়াল করো। একটু সাজায় লিখি এবার। x³ থাক এখানে, এটাকে সামনে লিখো 3x² আই ওয়াই। এখানে ভাইয়া লিখলাম 3x আই ওয়াই এর হোল স্কোয়ার। তাহলে খেয়াল করো i² y² করলে কত পাবো? প্লাস, মানে i² মানে কি মাইনাস 1। তাহলে আমি এখানে আগে থেকে এটা মাইনাস দিলে কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, এখানে প্লাস দিবা, বুঝি নাই। এখানে আছে ভাইয়া 3xy², 3xy², আমি জোর করে কি আনছি? i² আনছি না? i² এর মান হলো -1, ওই মাইনাসটা এখানে বসে গেছে আর কি, মানে ওই মাইনাস গুণ হলে আলটিমেটলি এ মাইনাস হয়ে যাবে। এখানে দেখো আছে আই ওয়াই এর হোল কিউব, আমি লিখলাম মাইনাস আই ওয়াই এর হোল কিউব। দেখো তো লেখা যায় কিনা? আই কিউবের মান হচ্ছে মাইনাস আই, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, লেখা ঠিক আছে, এ ম্যাথ হয়ে গেছে। এটা দেখো তো কার ফর্মুলা ভাইয়া? a³ মাইনাস, তুমি x কে মনে মনে a কল্পনা করো, আই ওয়াই কে মনে মনে b কল্পনা করো। সো a³ মাইনাস 3a² b প্লাস 3ab² মাইনাস b³ a মাইনাস b হোল কিউব। এখন ভাইয়া এই কিউব এবং এই যে এখানে 1/3 আছে, কাটাকাটি যাবে, কারণ দেখো এটা মানে কি? এটা মানে হলো পাওয়ার 1/3। তাহলে এটার পাওয়ার হচ্ছে 1/3 এবং এই 3 পরস্পর ভ্যানিশ, থাকতেছে x মাইনাস আই ওয়াই। ব্যাস, এটাই প্রমাণিত, এটাই রাইট হ্যান্ড সাইডে বলছে। আমি একটু সামারি করে, সবাই মনোযোগ দিয়ে খেয়াল করার ট্রাই করো। দেখো আমার এখানে ভাইয়া এটা বলা আছে, আমাকে বলার পর এটা প্রুফ করতে হবে। তো দেখো এখানে এ আর বি কে আমাকে এক্স এর মাধ্যমে নিতে হবে। আমি কি করলাম? আমি ফার্স্ট অফ অল ভাইয়া এ আর বি এর মানটা এক্স এর মাধ্যমে প্রকাশ করলাম। দেন দেখো জাস্ট লেফট হ্যান্ড সাইডে মান বসালে হয়ে যাচ্ছে। সবাই পারবা না করতে বলো তো? আশা করি সবাই করতে পারবা, আশা করি সবাই করতে পারবা, ঠিক আছে। একদম দেখো সিমিলার কোশ্চেন কতগুলা পরীক্ষা আসছে, দেখো আগের শর্তটাই এখানে ভাইয়া, আগের শর্তটা তুমি কি করবা? দেখো আমি আগের শর্ত থেকে ফার্স্ট অফ অল ড্রাইভ করছিলাম, এ এর মান এবং বি এর মান ড্রাইভ করছি। তুমি আগের মতো করে এ এর মান বের করবা, বি এর মান বের করবা, তারপরে ভাইয়া জাস্ট রাইট হ্যান্ড সাইডে বসালেই হবে, ঠিক আছে। তুমি এ এর মান বসাবা রাইট হ্যান্ড সাইডে, বি এর মান বসাবা রাইট হ্যান্ড সাইডে, মান বসালেই হয়ে যাবে। দেখবা মান বসালে তোমার লেফট হ্যান্ড সাইড মিলে যাচ্ছে। এটুকু বাসায় ট্রাই করো, এইটুকু বাসায় ট্রাই করো, ওকে।
তো খুব ইম্পর্টেন্ট ম্যাথ, পরীক্ষায় অনেকবার আসছে, সবাই অনেক ভালো করে ফোকাস করো, খেয়াল করো কতগুলো পরীক্ষায় আসছে। আচ্ছা এখানে দেখো তো ভাই কি বলতেছে, যদি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান 1 হয় তবে দেখাও যে x এর একটা বাস্তব মান এই সমীকরণকে সিদ্ধ করে। আচ্ছা সমীকরণটা কি বলো তো, 1 মাইনাস আই এক্স ডিভাইডেড বাই 1 প্লাস আই এক্স, এটা ইকুয়ালস টু a মাইনাস আই বি। এখন আমাকে আসলে এখান থেকে x এর একটা বাস্তব মান বের করতে হবে। দেখো বলছে x এর একটা বাস্তব মান, তো আমি ভাই এই সমীকরণ সমাধান করে একটা x এর বাস্তব মান আনতে পারলেই হবে। এখন খেয়াল করো কিভাবে আনি। দেখো ফার্স্ট অফ অল আমি এখান থেকে x টাকে আলাদা করব। কেমনে আলাদা করব, এই দেখো এই ফরম্যাট ভেঙে x কে আনার উপায় হচ্ছে বিয়োজন যোজন করা। তাহলে করো, তাহলে দেখো বিয়োজন করলে কত হবে, বিয়োজন মানে হচ্ছে লব থেকে হর বিয়োগ, আর যোজন মানে কি লবের সাথে হর যোগ। এখানেও সেম কাজ করো ভাই, এটা নিচে কিন্তু 1 আছে, তাহলে দেখো বিয়োজন মানে কি লব, দাঁড়াও, লব থেকে হর বিয়োগ, আর যোজন মানে হচ্ছে লবের সাথে হর যোগ। আসো আসো এবার দেখো, তাহলে এখানে খেয়াল করো তো ভাই কি থাকে, এখানে দেখো -1 কাটা থাকতেছে -2ix, এখানে দেখো ix কাটা থাকতেছে কি +2, এখানে দেখো থাকতেছে হচ্ছে আমার যে a মাইনাস আইবি -1, আর এখানে থাকতেছে a মাইনাস আইবি +1। এটুকু সবাই বুঝতে পারছি। তো এখানে দেখো যে 2 কাটা গেল, আমি পাচ্ছি আলটিমেটলি -ix। আচ্ছা দেখো আমি একটা এক্স যুক্ত রাশি পাইছি এখানে, মানে আমি দেখো একটা এক্স যুক্ত রাশি পাইছি। এখন আমি ডান পাশটা সিম্পলিফাই করব। ডান পাশটা সিম্পলিফাই করে আমি আইটাকে ভ্যানিশ করব। কেন ভ্যানিশ করব, কারণ আমার কিন্তু এক্স এর বাস্তব মান লাগবে। আমার কিন্তু ভাইয়া এক্স এর মধ্যে আই থাকতে পারবে না, আমার এক্স এর বাস্তব মান লাগবে। তো এই জন্য আমরা যেটা করব, আমরা হচ্ছে ডান পাশ থেকে আইটাকে ভ্যানিশ করার ট্রাই করব। চলো করি দেখো। সো আচ্ছা এখানে তো 2 ছিল, ওকে, তাহলে খেয়াল করো এবার কি আসবে এখান থেকে, আমি কিভাবে আই ভ্যানিশ করবো বলো তো, তোমাদের আগেই পড়ে আসছে, আমি একটু সাজায় লিখি। দেখো বাস্তব অংশ হচ্ছে a-1, কাল্পনিক অংশ হচ্ছে আইবি। হরে দেখো বাস্তব অংশ হচ্ছে a+1, কাল্পনিক অংশ -আইবি। আচ্ছা ঠিক আছে না, ঠিক আছে ভাইয়া। এখন দেখো আমি কি করব, আচ্ছা বিয়োজন করছি যোজন করছি, ঠিক আছে। এখন দেখো তো এখান থেকে আমি আই কে কিভাবে ভ্যানিশ করতে হয়, হরের অনুবন্ধী দিয়ে লব আর হরকে গুণ করতে হয়। তাহলে খেয়াল করো a-1 আইবি আছে, আর হরে কি আছে বলতো a+1 আইবি। এখন আমাকে বলো এই হরের অনুবন্ধী কত, আই এর আগে যা সাইন চেঞ্জ করবা, a+1 আইবি, এটা হলো হরের অনুবন্ধী, আর ভাইয়া সেম ভাবে উপরেও গুণ দিবা, তো a+1 আইবি। দেন দেখবা তুমি এখানে গুণ করবা, হরে গুণ করবা, গুণ করলে দেখবা তুমি এক্স এর একটা বাস্তব মান পেয়ে যাচ্ছ। এটুকু বাসায় ট্রাই করো সবাই। শোনো আমি বলে দিই আরেকবার, তুমি এখানে গুণ করবা, এখানে গুণ করবা, গুণ করলে দেখবা তুমি আই ছাড়া, আই মানে তুমি দেখবা আই সহ একটা মান পাচ্ছ, বাট এখানে কিন্তু এক্স এর সাথে একটা আই আছে, তুমি পরে ওই আই দ্বারা ভাগ করলে আমার এক্স এর মানটা পরিপূর্ণ বাস্তব থাকবে। আবার শোনো, তুমি এখানে ক্যালকুলেশন করলে দেখবে একটা আই ইনটু সামথিং থাকবে। এখন এক্স এর সাথে একটা আই আছে, ওই দুইটা আই পরস্পর ভ্যানিশ করে দিব, ম্যাথ শেষ। সবাই করতে পারবে না বলো তো? আশা করি এই কোশ্চেনটা সবাই বুঝতে পারছো। আমরা জাস্ট প্রসেস ওয়াইজ ভাইয়া আগালেই হবে, আর কোনো টেনশনের কিছু নাই। ওকে, তো আমরা এখন চলো পরের কোশ্চেনে মুভ করি। আচ্ছা ঠিক আছে, তো খেয়াল করো আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে ওমেগা এর ঘাত বা ধারা সংক্রান্ত। এটা আসলে আমাদের এমসিকিউ এর জন্য বলি বা আমাদের সিকিউ এর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট, সবাই ভালো করে খেয়াল করো। তো এই কোশ্চেনটা অনেক বেশি ইম্পর্টেন্ট, এই কোশ্চেনটা দেখা যায় প্রতি বছরই পরীক্ষায় আসে। এখানে একটু সিকিউ ফরম্যাটে দিয়ে রাখছে যেন তোমরা একটা মানে সিকিউ ভাইবটা আসলে পাও। এখানে খেয়াল করো, তো এটা দেখো যশোর বোর্ড 25, সিলেট বোর্ড 25 এবং অনেকগুলা পরীক্ষা আসছে। এখানে কি বলে খেয়াল করো তো সবাই। আচ্ছা এখানে দেখো বলতেছে জেড সমান এইটা একটা জটিল রাশি, প্রমাণ করো যে এই রাশির মান দুই রকম হতে পারে, একটা হতে পারে 2, একটা হতে পারে -1। এখন 2 কখন আর -1 কখন সেটা আমরা দেখবো, চলো খেয়াল করো।
তো ভাইয়া এখানে কি আছে, z/4 হোল টু দি পাওয়ার m। খেয়াল করো তো z/4 মানে কি, z/4 মানে কি দেখি তো আমরা, খেয়াল করো z/4 মানে হচ্ছে এখানে z মানে হলো -2 -2√3i/4। তাহলে দেখো z/4 করলে পাচ্ছি, যদি এখানে কাটাকাটি করি, এখানে যদি 2 কমন নেই, তাহলে দেখো তো কি পাচ্ছি, সব মিলাই -1 -√3i/2। আচ্ছা, এখানে জেড বার হবে একটাতে, তাহলে জেড বার মানে কি অনুবন্ধী সংখ্যা। তো দেখো অনুবন্ধী সংখ্যা কত, জেড বার -2 + 2√3i/4। দেখো এখানে কি করলে কি আসে, -1 + √3i/2। সো z/4 মানে হচ্ছে ওইটা, জেড বার/4 মানে হচ্ছে এটা। ভাইয়া এটা হচ্ছে আমি বলতে পারি ওমেগা স্কোয়ার, এটা বলতে পারি ওমেগা। আমরা পড়ছি ওমেগার মান হলো -1 + √3i/2, ওমেগা স্কোয়ারের মান হচ্ছে -1 - √3i/2। এখন দেখো তো ইকুয়েশনটা তাহলে কেমন দাঁড়াচ্ছে, সব মিলাই খেয়াল করো। z/4 টু দি পাওয়ার m, z/4 মানে হচ্ছে কি বলতো, ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার m। আর ভাইয়া z/4, জেড বার মানে হলো ওমেগা, তো ওমেগা টু দি পাওয়ার m। এখান থেকে আমি পাচ্ছি ওমেগা টু দি পাওয়ার m প্লাস ওমেগা টু দি পাওয়ার 2m। ওকে, তো খেয়াল করো ভাইয়া, এই ওমেগা টু দি পাওয়ার m আর ওমেগা টু দি পাওয়ার 2m এর মান হতে পারে দুই রকম, এটা বলতেছে কোশ্চেনে। এর মান হতে পারে 2 এর সমান, এর মান হতে পারে -1 এর সমান। এখন কখন কোনটা হবে সেটা আমরা কেমনে বুঝবো, ভালো করে খেয়াল করো, মনোযোগ দাও। আসো, আমরা এখানে দেখলাম ওমেগা টু দি পাওয়ার m প্লাস ওমেগা টু দি পাওয়ার 2m। আচ্ছা, এখন আসো, তো দেখো এটার মান 2 হবে যখন m 3 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা। এটার মান 2 হবে যখন m 3 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা। আচ্ছা, আমরা ধরলাম, দেখো আমরা কেস লিখতে পারি, কেস 1। আমরা ধরলাম ভাইয়া m এর মান হলো 3n। 3n বলতে কি বোঝাচ্ছি, 3 দ্বারা বিভাজ্য যে কোনো সংখ্যা। তুমি n এর মান 1 ধরো 3 হবে, n এর মান 2 ধরো 6 হবে, n এর মান 3 ধরো 9 হবে। তো সবগুলো সংখ্যা কিন্তু 3 দ্বারা বিভাজ্য। সো 3n দ্বারা বোঝাচ্ছি 3 দ্বারা বিভাজ্য সকল সংখ্যা। এবার এখানে মান বসাও তো। সো 3n ওমেগা টু দি পাওয়ার 6n। আমরা ভাইয়া জানি ওমেগার মাথায় 3 এর গুণিতক থাকলে তার মান হয় 1, ওমেগা টু দি পাওয়ার 6n এর মান 1 হবে। তাহলে দেখো যখন m এর মান 3 দ্বারা বিভাজ্য কোনো সংখ্যা, তার মান হচ্ছে 2। এবার আসো কেস 2 তে আসে, খেয়াল করো কেস 2 তে আমরা কি বলতে পারি, খেয়াল করো, যখন 3 দ্বারা বিভাজ্য মান হবে 2 এর সমান, যখন 3 দ্বারা বাদে অন্য যে কোনো পূর্ণ সংখ্যা। এখন খেয়াল করো, আমরা তাহলে এবার ধরবো যে m এর মান হলো 3n + 1। ধরো n এর মান হচ্ছে 1, তাহলে এখানে কত পাচ্ছি, 3 + 1 4। 4 কিন্তু 3 দ্বারা বিভাজ্য না, তাহলে 3n + 1 দ্বারা আমি 3 দ্বারা বিভাজ্য বাদে অন্য নাম্বারগুলো বোঝাচ্ছি। তাহলে খেয়াল করে এবার মান বসাই, ওমেগা টু দি পাওয়ার m, ওমেগা টু দি পাওয়ার 3n + 1, ওমেগা টু দি পাওয়ার 2m, তাহলে 3n + 1। তাহলে খেয়াল করো তো কি আসে ভাইয়া, ওমেগা টু দি পাওয়ার 3n ইন্টু ওমেগা প্লাস, এখানে দেখো পাচ্ছি ওমেগা টু দি পাওয়ার 6n ওমেগা স্কোয়ার। তাহলে ওমেগা টু দি পাওয়ার 3n মানে তো আমরা জানি 1, ওমেগার থাকতেছে এখানে, ওমেগা টু দি পাওয়ার 6n মানে 1, এখানে ওমেগা স্কোয়ার থাকতেছে। ভাই আমরা জানি 1 প্লাস ওমেগা স্কোয়ারের মান হচ্ছে 0, তাহলে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান হচ্ছে -1। তাহলে আমরা দেখলাম যখন m এর মান 3 বাদে অন্য যে কোনো পূর্ণ সংখ্যা, তখন আমার মান দাঁড়াচ্ছে -1। তুমি আবার ধরবা m এর মান 3n + 2, এটা দ্বারা চেক করলে হবে। তুমি দেখবা এখানেও চেক করলে আমি ওইটার মান পাবো, ওইটার দেখবা ভাইয়া মান আসবে তোমার -1। তো এখান থেকে আমরা সামারি করে দিব, যখন 3 দ্বারা বিভাজ্য তখন মান 2, যখন 3 দ্বারা বিভাজ্য না এমন সংখ্যা তখন মান পাবো -1। এটাই প্রমাণিত। এটুকু লিখে দিলে হয়ে যাবে সাজায় আকারে। হ্যাঁ, এটুকু একটু সাজায় লিখে দিবা, তাহলে হয়ে যাবে। খেয়াল করো, এখন আমরা এই কোশ্চেনটা সবাই একটু সলভ করার ট্রাই করি, সবাই মনোযোগ দিয়ে শুনো। এখানে দেখো তো কি বলতেছে, কিউ ওমেগা টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার জি ওমেগা স্কোয়ারের হোল কিউব ইকুয়াল টু 0 হলে এটা প্রুফ করো। কিউ অফ এক্স দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাইয়া, এখানে এটাও কিউ হবে। আচ্ছা, তাহলে খেয়াল করো, কিউ অফ ওমেগা টু দি পাওয়ার 4 মানে কত বলো তো, যেখানে যেখানে এক্স সেখানে ওমেগা টু দি পাওয়ার 4 বসাবা, যেখানে যেখানে এক্স সেখানে তুমি কি বসাবা, ওমেগা টু দি পাওয়ার 4 বসাও। তো
তো বি প্লাস সি ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস এ ওমেগা টু দি পাওয়ার 8। ভাই আমরা জানি ওমেগা কিউবের মান হচ্ছে 1, তাহলে এখানে কি পাবো বলো তো, বি প্লাস সি ওমেগা এ ওমেগা স্কোয়ার। এটা হচ্ছে কিউ ওমেগা টু দি পাওয়ার 4 এর মান। এবার আমরা কিউ ওমেগা স্কোয়ারের মানটা বের করি। চলো খেয়াল করো কিউ ওমেগা স্কোয়ারের মান কত হবে। এখানে মান বসাও, তাহলে যেখানে যেখানে এক্স সেখানে বসবে ওমেগা স্কোয়ার। তো এ ওমেগা টু দি পাওয়ার 4, তাহলে খেয়াল করো কি আসে, বি প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস এ ওমেগা। এই দুইটা আমরা পাইলাম। হ্যাঁ, এখন দেখো তো আমার আসলে এখানে শর্ত দিচ্ছে কি ভাইয়া, খেয়াল করো সবাই, এটা হলো শর্ত। মান বসায় চলো। দেখো শর্ত আমাকে কি বলতেছে যে এই কিউ ওমেগা টু দি পাওয়ার 4 ওটার যে মান, ওটার মান হচ্ছে এটা, এটার মান প্লাস কিউ ওমেগা স্কোয়ারের মান। ওমেগা স্কোয়ারের মান কত, ওমেগা স্কোয়ারের মান হলো ভাইয়া বি প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস এ ওমেগা। এইটা এটা যোগফল হচ্ছে 0, এটা যোগফল হচ্ছে 0। আচ্ছা এখন আসো, আমি এটা একটা করে বসে পাঠাই দিই, আসো। তো ভাইয়া বি প্লাস সি ওমেগা প্লাস এ ওমেগা স্কোয়ার, এটার মান হবে মাইনাস অফ এইটা, সমানের পাশে গেলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে ভাই, এটুকু বুঝছি। এবার আসো, এখন ভাই আমি যেটা করব, আমি দেখো এটা এ পাশে নিচে নিয়ে আসবো, এখানে গুণ আকার আছে, পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে এটাকে লিখতে পারি বি প্লাস সি ওমেগা প্লাস এ ওমেগা। আচ্ছা এখানে একটা জিনিস ভুল করছি, এটার মাথায় কিন্তু ভাই কিউব আছে, বুঝছো, এখানে কিউব হবে। এটার মাথায় কিউব, এটার মাথায় কিউব, তো এখানে তুমি একটা কিউব দাও, এখানে তুমি একটা কিউব দাও। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এটা ডিভাইডেড বাই কত, মাইনাস অফ বি প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস এ ওমেগা। আমি একবারে হোল কিউব দিলাম, হোল কিউবের মান হচ্ছে 1। এটুকু সবাই বুঝতে পারছি। এবার আসো, এবার দেখো আমি যেটা করবো ভাই, খেয়াল করো, আমি এখানে মাইনাসটা রাখলাম বাম পাশে, মাইনাস অফ বি প্লাস সি ওমেগা প্লাস এ ওমেগা স্কোয়ার ডিভাইডেড বাই এখানে বি প্লাস সি ওমেগা স্কোয়ার প্লাস এ ওমেগা। তাহলে দেখো এ পাশে আছে কিউব, এ পাশে আসলে কি হবে, কিউব রুট ওভার অফ 1। আর আমরা সবাই জানি 1 এর ঘনমূল হচ্ছে 3টা, 1 ওমেগা ওমেগা স্কোয়ার। তাহলে ভাইয়া এটার মান হতে পারে 1, হতে পারে ওমেগা, হতে পারে ওমেগা স্কোয়ার। তুমি এটা আলাদা করে চাইলে দেখাই দিতে পারো, তুমি আলাদা করে লিখতে পারো যে এখানে তুমি দেখবা 1 এর ঘনমূলটা আলাদা করে বের করে দেখাই দিবা যে 1 এর ঘনমূল 3টা আসে, একটা হচ্ছে 1, একটা ওমেগা, একটা ওমেগা স্কোয়ার। তো একবার তুমি এই রাশির মান 1 ধরবা, একবার তুমি এই রাশির মান ধরবা ওমেগা, একবার ধরবা ওমেগা স্কোয়ার, একবার তোমার 3টা মান চলে আসতেছে, এই 3টা আসবে। সামারি করে শোনো, আমরা এখানকার এটা আমার কোশ্চেন যে এটা যোগফল 0। এখন আমি দেখো এইটাকে এ পাশে আনলাম, তখন আমি এখানে পাচ্ছি যে এটার হোল কিউব সমান 1। তাহলে বলতে পারি যে এটা সমান হলো কিউব রুট ওভার অফ 1। সো দেখো এটার মান হতে পারে 3টা, 1 ওমেগা ওমেগা স্কোয়ার। তো তখন আমরা ক্যালকুলেশন করে 3টা মান বের করে ফেলবো। একবার তুমি এটার মান ধরবা 1 এর সমান, তাহলে একটা মান পাবা, একবার ধরবা ওমেগার সমান, তাহলে আরেকটা মান পাবা, একবার ধরবা ওমেগা স্কোয়ারের সমান। যেহেতু এই রাশির মান হতে পারে 3টা, তুমি আলাদা করে দেখাই দিবা যে 1 এর ঘনমূল হয় 3টা, দেন তুমি ওই জাস্ট 3টা মান আলাদা করে ক্যালকুলেশন করলেই হবে। ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা কমপ্লেক্স নাম্বারে আমাদের লাস্ট টাইপে প্রবেশ করতেছে। আমাদের লাস্ট টাইপ হচ্ছে সঞ্চার পথের সমীকরণ, এবং টাইপটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সবাই খুব ভালো করে ফোকাস করো। আচ্ছা খেয়াল করো, আমাকে সঞ্চার পথের সমীকরণ বের করতে বলছে, কিভাবে করব, একটা কোশ্চেন ভালো করে বুঝো, সবগুলা করতে পারবা, মনোযোগ দাও। দেখো নর্মালি জেড এর মান কোশ্চেনে দেওয়া থাকে, না দেওয়া থাকলেও কোনো সমস্যা নেই, তুমি অলওয়েজ ধরবা জেড এর মান হলো এক্স প্লাস আই ওয়াই। তাহলে খেয়াল করো 3 ইন্টু জেড মানে হলো এক্স প্লাস আই ওয়াই প্লাস 1, এটা ইকুয়ালস টু মডুলাস অফ জেড মানে কি, এক্স প্লাস আই ওয়াই মাইনাস 3i। আচ্ছা ঠিক আছে, এবার আসো, এখানে ভাই পাচ্ছি 3x প্লাস 3i প্লাস 1, এখানে পাচ্ছি দেখো x, এবং আমি এখান থেকে i কমন নিলে কি পাবো, y মাইনাস 3। তুমি অলওয়েজ যেটা করবা, i গুলাকে এক পাশে করবা, বাকি পদগুলাকে আরেক পাশে করবা। এখানে ভাইয়া 3x প্লাস 1 একসাথে করলাম, আর এখানে i 3y আরেক পাশে করলাম, এটা ইকুয়ালস টু x প্লাস i ইন্টু y মাইনাস 3। আচ্ছা,
এখন ভালো করে শোনো, মনোযোগ দাও। দেখো এখানে কিন্তু মডুলাস আছে। মডুলাস মানে কি বলতো ভাইয়া? মডুলাস মানে রুট ওভার অফ বাস্তব অংশের স্কয়ার প্লাস কাল্পনিক অংশের স্কয়ার। মডুলাস মানে কি? রুট ওভার অফ বাস্তব অংশের স্কয়ার প্লাস কাল্পনিক অংশের স্কয়ার। ওকে, সো এখন আমি দেখো উভয় পাশে ভাই রুট স্কয়ার করে দেবো। তাহলে দেখো তো কি পাচ্ছি। দেখো উভয় পাশে স্কয়ার করলে কি পাবো দেখো। তাহলে এখানে স্কয়ার করলে থাকবে হচ্ছে 3x প্লাস 1 এর হোল স্কয়ার প্লাস 3y স্কয়ার। আর ভাইয়া এখানে দেখো পাচ্ছি x স্কয়ার প্লাস y মাইনাস 3 এর হোল। দেখো হয়ে গেছে। এবার তুমি এখানে ফর্মুলা ভাঙাবা, ফর্মুলা ভাঙায় সবকিছুকে এক পাশে আনবা, ম্যাথ শেষ। তুমি এখানে a প্লাস হোল স্কয়ারের ফর্মুলা লিখবা, লিখে তুমি সবকিছুকে এক পাশে আনবা। তো ভাইয়া সবকিছুকে এক পাশে আনলেই তোমার ম্যাথ কভার। ওকে, দেখো সেম ভাবে আমরা এই কোশ্চেনটা করে ফেলবো, একদম সেম কোশ্চেন, এবং দেখো খুবই সহজ কোশ্চেন। দেখো এখানে আসো, তো খেয়াল করো জেড মানে কি? এক্স প্লাস আই ওয়াই প্লাস 4। জেড বার মানে কি? এক্স মাইনাস আই ওয়াই মাইনাস 4, এটা ইকুয়ালস টু 10। আচ্ছা ঠিক আছে, এখন দেখো তো খেয়াল করো ভাই, আমি যেটা করব এখানে বাস্তব গুলাকে এক পাশে করব, কাল্পনিক গুলাকে আর এক পাশে করব। এখানেও সেম কাজ, বাস্তব গুলাকে এক পাশে, কাল্পনিক গুলাকে অন্য পাশে। এটার মান হলো 10। এখানে কি আছে বলতো? মডুলাস আছে না? মডুলাসের মান কত? রুট ওভার অফ বাস্তব অংশের স্কয়ার প্লাস কাল্পনিক অংশের স্কয়ার। এখানে বলতো মান কত? মডুলাসের মান কত? বাস্তব অংশের স্কয়ার প্লাস কাল্পনিক অংশের স্কয়ার। এটার মান হচ্ছে 10। এখন আমার কিন্তু সমীকরণ আনতে হবে। সমীকরণ মানে এক্স ওয়াই, তুমি একটা সম্পর্ক নিয়ে আসবা। দেখো আমি যেটা করলাম, আমি একটাকে অন্য পাশে পাঠিয়ে দিব। তাহলে খেয়াল করো, এখানে ধরো এটাকে রাখলাম, এক্স প্লাস 4 এর হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার সমান হচ্ছে, এটা অন্য পাশে পাঠিয়ে দাও। সো 10 প্লাস রুট ওভার অফ এক্স মাইনাস 4 এর হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। এবার তুমি কি করবে বলো তো? সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। তুমি এখানে স্কয়ার করে দাও, এখানে স্কয়ার করে দাও। তাহলে দেখো আমার এখানে কি থাকে ভাইয়া? বাম পাশে রুট স্কয়ার পরস্পর ভ্যানিশ, এক্স প্লাস 4 এর স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। দেখো তো ডান পাশে কি থাকে? এখানে খেয়াল করো, 10 ধরলাম এ, এটা ধরলাম বি, এ প্লাস বি হোল স্কয়ার। সো এ স্কয়ার প্লাস 2ab, বি বলতে এটা পুরোটা, এক্স মাইনাস 4 এর হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, বি বলতে এটাতে। এখানে কি থাকবে? এক্স মাইনাস 4 এর হোল স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আচ্ছা, এখন দেখো আমার কিন্তু ভাই ইকুয়েশনের রুটটাকে ভ্যানিশ করতে পারলে হয়ে যাবে। তাহলে কি করবা? দেখো মাত্র একটা রুট আছে এখানে, খেয়াল করছো? জাস্ট এটুকু রুট আছে। তাহলে আমি কি করব? এটাকে বাদে বাদ বাকি সবকিছুকে এক পাশে পাঠাবো। দেন তুমি দেখবা উভয় পাশে স্কয়ার করলে হয়ে যাবে। এটুকু বাসায় কইরো, হোপফুলি সবাই পারবা। আমি আবারও বলি, খেয়াল করো কি করবো এখানে। আমরা দেখো সবগুলাকে এক পাশে নিয়ে যাব, এখানে ফর্মুলা ভাঙবো, এ প্লাস ভি হোল স্কয়ারের ফর্মুলা ভাঙবো, এ মাইনাস ভি হোল স্কয়ারের ফর্মুলা ভাঙবো। জাস্ট আমি রুটের পার্টটা বাদে বাদ বাকি সবকিছুকে এক পাশে নিয়ে যাব। দেন উভয় পাশে বর্গ করে দিবে, রুটটা চলে যাবে, দেখবো তুমি এক্স ওয়াই যুক্ত সমীকরণ থাকতেছে। ওকে, সো ভাইয়া এই ছিল আমাদের টোটাল জটিল সংখ্যার ক্লাস। আমি ট্রাই করছি তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপগুলো দেখানোর জন্য। তোমার কাজ কি হবে? তুমি এই টাইপের ম্যাথগুলো কভার করবা এবং দেখবা তোমার স্লাইডে আরো কিছু কোশ্চেন দেওয়া আছে। এবং তোমরা যারা এই অধ্যায়, এখানে কিন্তু অনেক প্রকারের এমসিকিউ শর্টকাটস আছে ক্যালকুলেটর হ্যাক্সের পাশাপাশি। তো তোমরা কিন্তু সবগুলা এমসিকিউ শর্টকাটস আমার ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা। দেখবে একটা প্লেলিস্ট আছে অল এমসিকিউ শর্টকাটস, সেখানে আমি কমপ্লেক্স নাম্বারের অধ্যায়ে সবগুলা শর্টকাটস ডিসকাস করছি, এমসিকিউ শর্টকাটস। সো দেখো আমরা এভাবে করলে এমসিকিউ পার্টটা হয়ে যাবে। আর তুমি এই টপিকগুলো থেকে তোমার টেস্ট পেপারে প্র্যাকটিস করবা, তাহলে তোমার আর কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। সবাই নিয়মিত নামাজ কালাম কইরো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।